আসসালামু আলাইকুম। মার্চ ফরওয়ার্ডের সম্মানিত মার্চ ফরওয়ার্ডের আজকের ৪১তম বিসিএস প্রিলিমিনারি উদ্বোধনী ক্লাস তথা প্রথম ক্লাসের আজকে আমাদের সম্মানিত শিক্ষক হিসেবে আসছেন আমাদের বহু প্রত্যাশিত শ্রদ্ধেয় বাদল সৈয়দ স্যার। বাদল সৈয়দ স্যার আজকে ৪১তম বিসিএস মার্চ ফরওয়ার্ডের প্রথম ক্লাস শুরু করতে যাচ্ছেন। আমি শুরুতেই খুব সংক্ষেপে দুই একটা কথা বলে রাখি। মার্চ ফরওয়ার্ড ফ্রি বিসিএস অ্যান্ড আদার কোচিং বাংলাদেশে কেরিয়ার সংশ্লিষ্ট কাজ করতে গিয়ে যারা কেরিয়ার এক্সপেক্টেন্ট বা কেরিয়ার এক্সপিরিয়েন্স যারা আছে তাদেরকে তৈরি করে দেওয়ার মিশন নিয়ে সম্পূর্ণ ফ্রিতে বিসিএস, ব্যাংক জব, প্রাথমিক শিক্ষক নিয়োগ কোচিং, শিক্ষক নিবন্ধন ইত্যাদি আরও অনেক কিছু যেটা সামনে আপনারা জানতে পারবেন। অনেকগুলো বিষয় নিয়ে টোটাল একটা কেরিয়ার প্যাকেজ, কেরিয়ার নিয়ে তরুণ সমাজকে বিনির্মাণ করা, গাইডলাইন দেওয়া, তরুণ সমাজকে তৈরি করা, বর্তমান যে তীব্র প্রতিযোগিতামূলক যে কেরিয়ার পরীক্ষা হয় সেই পরীক্ষাগুলোর জন্য প্রস্তুত করা, পাশাপাশি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা মার্চ ফরওয়ার্ডের একটা মটো, শুধু সফল মানুষ নয়, আমরা ভালো মানুষ চাই, নৈতিক বোধে জাগ্রত, মানবিক মূল্যবোধ সম্পন্ন অফিসার তৈরিতে, মানব সম্পদ গঠনে, তরুণ সমাজকে মানবিক মূল্যবোধ দ্বারা উদ্বুদ্ধ করার জন্যই মার্চ ফরওয়ার্ডের যাত্রা। সেই মার্চ ফরওয়ার্ডের আজকের আমরা প্রথম যে প্রোগ্রাম চালু করেছি, প্রথম যে প্রোগ্রাম হাতে নিয়েছি আপনাদের জন্য, সেটা হচ্ছে 41st বিসিএস প্রিলিমিনারি প্রিপারেশন, ৪১তম বিসিএস প্রিলিমিনারি প্রোগ্রাম। আমরা গত 25শে অগাস্ট আনুষ্ঠানিকভাবে মার্চ ফরওয়ার্ড ফ্রি কোচিং ফর বিসিএস অ্যান্ড আদার্স প্রোগ্রামের যাত্রা শুরু করেছিলাম ভার্চুয়াল একটা ইনগুরেশনের প্রোগ্রামের মাধ্যমে। সরকারের খুব শীর্ষস্থানীয় কিছু সিভিল সার্ভেন্ট, ফর্মার সিভিল সার্ভেন্টস, বিশিষ্ট ব্যবসায়ী উদ্যোক্তা এবং অতি অবশ্যই আমাদের মার্চ ফরওয়ার্ডের সম্মানিত স্বপ্নদ্রষ্টা, প্রবক্তা, প্রতিষ্ঠাতা এবং চিফ প্যাট্রন বাদল সৈয়দ স্যার সহ আমরা উদ্বোধন করেছিলাম। সেই উদ্বোধনে আমরা ঘোষণা দিয়েছিলাম আমরা 5 সেপ্টেম্বর 2020 সালে মার্চ ফরওয়ার্ডের আনুষ্ঠানিক ক্লাস কার্যক্রম শুরু হবে এবং আলহামদুলিল্লাহ যে আমরা সেই কথা রাখতে পেরেছি। 5 ফেব্রুয়ারি আমরা আজকে ক্লাস শুরু করতে পারলাম। আমরা সকলেই জানি বিসিএস একটা দীর্ঘ পরীক্ষা। বিসিএস এর অনেকগুলো পর্যায়ে আছে, বিসিএস প্রিলিমিনারি, বিসিএস লিখিত এবং বিসিএস ভাইভা। আমরা ইত্যাদি বিষয়ে অনেক সময় নিয়ে আমাদের কথা হবে, কিন্তু আজকে আমাদের বিসিএস প্রিলিমিনারিতে যে 10টা সাবজেক্ট, প্রিলিমিনারির জন্য যে 10টা সাবজেক্টে আমাদের প্রিপারেশন নিতে হয়, 10টা সাবজেক্টের মধ্যে আমরা আজকে বাছাই করে নিয়েছি নৈতিকতা, মূল্যবোধ এবং সুশাসন। কেননা আমরা আগেই বলেছি আমরা মানবিক মূল্যবোধ সম্পন্ন নাগরিক তৈরিতে, সিভিল সার্ভেন্ট তৈরিতে, কেরিয়ার প্রফেশনালস তৈরিতে কাজ করব। তারই ধারাবাহিকতায় আমরা প্রথম ক্লাসটা শুরু করছি। সাধারণত বিভিন্ন সময় দেখা যায় প্রথাগতভাবে বাংলা বা ইংরেজি দিয়ে শুরু হয়। আসলে বাংলা বা ইংরেজি গুরুত্বপূর্ণ, এর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে নৈতিকতা এবং মূল্যবোধ। সুতরাং এই ক্লাসটা দিয়েই আমরা যাত্রাটা শুরু করতে চেয়েছি এবং আলহামদুলিল্লাহ আমরা প্রথম দিনই বাদল সৈয়দ স্যারকে পেয়ে গেছি এই প্রোগ্রাম নিয়ে বর্তমানে কথা বলার জন্য। আমার বিবেচনায় সবচেয়ে যোগ্যতম লোকটিকে আমরা আজকে আমাদের সাথে পেয়েছি। উনি আমাদের সাথে কথা বলবেন, মার্চ ফরওয়ার্ডের সম্মানিত উদ্যোক্তা, প্রতিষ্ঠাতা এবং চিফ প্যাট্রন বাদল সৈয়দ। উনি আজকে নৈতিকতা, মূল্যবোধ, সুশাসন নিয়ে আলোচনা করবেন। আমরা সকলে জানি উনি অনেক বড় একজন মোটিভেশনাল স্পিকার এবং সিনিয়র সিভিল সার্ভেন্ট। উনি 13th বিসিএস ট্যাক্সেশন ক্যাডারের একজন অফিসার, একজন খুবই মেধাসম্পন্ন একজন অফিসার। তার মানবিক অনেক উদ্যোগ নিয়ে আমরা প্রথম আমাদের উদ্বোধনী অনুষ্ঠানেও আলোচনা করেছি। আজকে ওইদিকে খুব একটা আমরা যাব না। আজকে আমাদের প্রথম কাজ হচ্ছে সরাসরি পাঠ্যসূচিতে ঢুকে যাওয়া। তো এখানে একটু বলে রাখি, নৈতিকতা, মূল্যবোধ, সুশাসন নিয়ে আজকে ক্লাসে একটা টোটাল গাইডলাইন, একটা মোটিভেশনাল পয়েন্ট অফ ভিউ থেকে টোটাল একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করবেন আমাদের শ্রদ্ধেয় লেকচারার বাদল সৈয়দ স্যার, আজকের লেকচারার। আর এটা সম্পর্কে যারা আমাদের রেজিস্টার্ড মার্চ ফরওয়ার্ডের রেজিস্টার্ড যারা ক্যান্ডিডেটস, তাদের সবাইকে বাদল সৈয়দ স্যারের ক্লাস শেষ হওয়ার কিছুক্ষণ পরপরই আমরা তাদের ইমেইলে, যে ইমেইলগুলো আমাদের কাছে সংরক্ষিত আছে, আপনারা পাঠিয়েছেন, সেই ইমেইলে আমরা সবাইকে এটার পিডিএফ কপি সরবরাহ করার জন্য
চেষ্টা চালাচ্ছি। ইনশাল্লাহ আশা করি আপনারা বাই 11 PM আপনারা পেয়ে যাবেন। তো আরো কথা হবে, আমি শেষের দিকে আমাদের রিসেন্ট কয়েকটা ডিক্লারেশন আছে সেগুলো সম্পর্কে আপনাদেরকে জানাবো। আমি এখন সরাসরি ফ্লোরটা ছেড়ে দিচ্ছি আমাদের সম্মানিত লেকচারার 41তম BCS প্রিলিমিনারি এবং মার্চ ফরওয়ার্ডের প্রথম ক্লাস নেবেন আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন বাদল সৈয়দ স্যার। বাদল সৈয়দ স্যার, প্লিজ। অনেক ধন্যবাদ ওবায়দুল্লাহ ভাই। যারা দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। পরম করুণাময়ের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে আমাদেরকে মার্চ ফরওয়ার্ডের ক্লাস শুরু করার সক্ষমতা দেওয়ার জন্য। সকল প্রশংসা তার। প্রথমেই আমি বলে রাখি, আমি কিন্তু পেশাজীবী শিক্ষক নই, যার কারণে সাধারণত আমাদের সম্মানিত শিক্ষকরা যেভাবে ক্লাস নেন, যে দক্ষতায় ক্লাস নেন, সেটুকু আশা করা আমার কাছ থেকে উচিত হবে না। আমি সহজ সাধারণ ভাষায় আসলে নৈতিকতা কি, মূল্যবোধ কি, সুশাসন কি, এ ব্যাপারে আপনাদের সাথে আলোচনা করি। কোর্স ম্যাটেরিয়ালে আপনারা যখন যাবেন তখন দেখবেন যে সেটা অনেক বেশি সিস্টেমেটিক। সেখানে আমরা এই নৈতিকতা বলেন, মূল্যবোধ বলেন, সুশাসন বলেন, এগুলোকে ছোট 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 আকারে আপনাদের কাছে প্রশ্ন উত্তর পর্ব হিসাবে কিংবা তথ্য হিসাবে উপস্থাপন করেছি। এই ছোট ছোট প্রশ্ন কিংবা তথ্যগুলো যখন আপনারা পড়বেন, আস্তে আস্তে এটি একটি বিশাল আকৃতি পাবে এবং সেই আকৃতিটি যখন আপনারা ধারণ করবেন তখন দেখবেন যে মূল্যবোধ, সুশাসন কিংবা নৈতিকতা, এই বিষয়গুলো আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। একইভাবে আমরা প্রতিটা কোর্স ম্যাটেরিয়ালের সাথে বিগত কয়েক বৎসরে এই ব্যাপারে বিসিএস পরীক্ষায় যে প্রশ্নগুলো এসছে সেগুলো অ্যাড করে সেগুলোর উত্তর সহ দিয়েছি। সেগুলো যখন আপনারা পড়বেন তখন আপনারা একটি ধারণা পাবেন যে কি ধরনের প্রশ্ন আসতে পারে এবং আমাদের কোর্স ম্যাটেরিয়ালের বাইরে গিয়েও আপনারা অন্যান্য ম্যাটেরিয়ালের সাহায্য নিয়ে নিজেদেরকে প্রস্তুত করতে পারবেন। অর্থাৎ আমরা শুরু করছি খুব টাইনি আকারে আপনাদের কাছে ছোট ছোট বিষয়বস্তু দিয়ে, কিন্তু যখন আপনারা শিখবেন, যখন আপনারা সবগুলো শীট পড়বেন, প্রত্যেকটা শীট আলাদা আলাদা ভাবে পড়বেন, তারপরে সব শীট পড়বেন, তখন দেখবেন যে এই ব্যাপারে আপনাদের একটি বিস্তারিত জ্ঞান অর্জিত হয়েছে। আপনারা জানেন যে পৃথিবীর সবচেয়ে বড় দালানটিও ছোট্ট একটি ইটের গাঁথুনি দিয়ে শুরু হয়। একটি জনপ্রিয় স্লোগান আছে, জার্নি অফ 1000 মাইলস স্টার্ট উইথ এ সিঙ্গেল স্টেপ। আপনি 1000 মাইল দূরে যাত্রা করছেন, কিন্তু বাড়ি থেকে বেরোচ্ছেন প্রথমে এক পা বাড়িয়ে। অর্থাৎ আমাদের প্রত্যেকটা পেপার কিন্তু আমরা এটি মাথায় রেখেছি, 1000 মাইলস জার্নি স্টার্টস উইথ এ সিঙ্গেল স্টেপ। অর্থাৎ আমরা আপনাদের যাতে মাথা জ্যাম হয়ে না যায়, বিরক্ত না লাগে, সে কারণে খুব ছোট ছোট আকারে প্রশ্ন উত্তর পর্ব এবং তথ্য কণিকার মাধ্যমে প্রত্যেকটা কোর্স ম্যাটেরিয়াল রেডি করা হয়েছে, যাতে আপনাদের পড়তে বিরক্ত না লাগে, কিন্তু পড়া শেষে মনে হবে যে আপনি একটি আকৃতি পেয়ে গেছেন এবং আপনি শিখেছেন। এভাবে প্রত্যেকটা কোর্স ম্যাটেরিয়াল যখন আপনি পড়ে ফেলবেন, তখন আপনার এই নৈতিকতা, সুশাসন এবং মূল্যবোধের ব্যাপারটি পুরোপুরি কভার হয়ে যাবে। আপনি একটি পরিষ্কার ধারণা পাবেন যে কি জাতীয় প্রশ্ন হতে পারে, এবং আমি নিশ্চিত যে কোনো প্রশ্নে আপনারা আটকাবেন না। এই বিশ্বাস রেখেই আমি শুরু করতে চাই। আপনারা যারা আমার বক্তব্য শুনছেন তাদের উদ্দেশ্যে আমি একটি কথা বলি, সেটি হচ্ছে, আমি আসলে বাংলাদেশের কিছু তরুণ কিংবা তরুণীর সামনে বক্তব্য রাখছি না, আমি বক্তব্য রাখছি হাজার হাজার সুপার কম্পিউটারের সামনে।
বাংলাদেশে প্রতি বর্গ মাইলে 1100 মানুষ বাস করে। সে 1100 মানুষের মধ্যে প্রায় 400 মানুষ হচ্ছে তরুণ। এই 400 তরুণেই কিন্তু 400টি সুপার কম্পিউটার, যারা শুধু নিজেকে বদলাতে পারে না, পৃথিবীকেও বদলে দিতে পারে। শুধু এই সুপার কম্পিউটারটিকে ব্যবহার করতে হবে। আমার সামনে যে সুপার কম্পিউটাররা বসে আছেন, তাদেরকে আমি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। একটি কথা বলে রাখবেন, জন্মগ্রহণ করা মাত্র কেউ বড় হয় না। জন্ম গ্রহণ করে কেউ স্টিফেন হকিং হয় না। জন্ম গ্রহণ করে কেউ আইনস্টাইন হয় না। জন্ম গ্রহণ করে কেউ বিল গেটস হয় না, স্টিভ জবস হয় না। তাকে একটি পরিক্রমার মধ্যে দিয়ে যেতে হয়। এই পরিক্রমাটি যদি আপনি ঠিকভাবে করতে পারেন, আপনার সামনেও কিন্তু সেই দিনটি অপেক্ষা করছে যখন আপনি এইসব মানুষের মতো হবেন। আমি গভীরভাবে বিশ্বাস করি দেয়ার ইজ নো ইজি ডে। এটি আমেরিকান সিল, আমেরিকার সবচেয়ে যে এলিট সৈনিক দল, তাদের স্লোগান, দেয়ার ইজ নো ইজি ডে। দুনিয়াতে কোনো সহজ দিন নেই। অনলি ইজি ডে ওয়াজ ইয়েস্টারডে। সহজ দিন যেটি ছিল সেটি গতকাল চলে গেছে। অর্থাৎ প্রতিটি দিনই কঠিন। এই কঠিন দিনটি আপনাকে অতিক্রম করতে হবে। তবে আমি আপনাকে আশ্বাস দিতে পারি, আজকের কঠিন দিনটি যদি আপনি অতিক্রম করতে পারেন, আগামীকাল আপনি আরো কঠিনতর দিন পাবেন। সেটি আরো কঠিন হবে। তবে আগামীকালের কঠিনতর দিনটি যদি আপনি অতিক্রম করতে পারেন, তবে পরশু হবে আপনার জীবনের সেরা দিন। তাই কোনো দিনকে সহজভাবে নেবেন না। দেয়ার ইজ নো ইজি ডে। গতকাল আসলে ছিল সহজ দিন, আজ হচ্ছে কঠিন দিন, আগামীকাল হচ্ছে কঠিনতর দিন, এবং এই আগামীকালটি পার করতে পারলে পরশু হবে সুন্দরতম দিন। আমরা আপনাদেরকে সেই সুন্দরতম দিনের দিকে ডাকছি। আপনাদের কাজ হচ্ছে শুধু আমাদের সাথে লেপ্টে থাকা, আমাদেরকে ঝাপটে ধরে রাখা। আমি আপনাদেরকে আশ্বাস দিচ্ছি, যারা শেষ পর্যন্ত আমাদের হাত ছাড়বেন না, তারা জীবনে ঠেকবেন না। আমি এটা বলছি না যে আপনারা সবাই বিসিএস পাশ করে ফেলবেন, কিন্তু আমি এটুকু আশ্বাস দিতে পারি, যারা বিসিএস পাশ করবেন তাদের অগ্রিম অভিনন্দন, আর যারা করবেন না তারাও কিন্তু জীবনের কোনো ক্ষেত্রে ঠেকবেন না। কারণ আমাদের এটা শুধু বিসিএস কোচিং না, এটা লাইফ কোচিং। জীবনের প্রতিটি ক্ষেত্রে আপনার কাজে লাগবে। জীবনে আপনি যেখানেই যান, দেশে বিদেশে, আপনাকে আমাদের এই প্রশিক্ষণ গড়ে তুলবে অন্যদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য, লড়াই করার জন্য। তাই আমাদের যাত্রাপথে সাথে থাকুন, আমাদেরকে ছেড়ে যাবেন না, আমরাও আপনাদেরকে ছেড়ে যাব না। আমরা যদি আজকের মূল প্রসঙ্গে আসি, যে নৈতিকতা কি, সুশাসন কি, কিংবা মূল্যবোধ কি। নৈতিকতার অনেক সংজ্ঞা আছে, অনেকে অনেক সংজ্ঞা দিয়েছেন, অনেক দার্শনিক সংজ্ঞা দিয়েছেন, অনেক ফিলোসফিক্যাল সংজ্ঞা আছে। আমি এগুলো কিচ্ছুতে যাব না। আমি শুধুমাত্র বলবো নৈতিকতা কি, সেটি একটি প্রশ্নের উত্তর দিয়ে আপনি নিশ্চিত হতে পারেন। সেটি হচ্ছে, যে কাজটি করে আপনি আপনার মা কিংবা বাবাকে বলতে পারবেন না, সেটি না করাটাই হচ্ছে নৈতিকতা। যে কাজটি করে আপনি ভাই কিংবা বোনকে বলতে পারবেন না, সেটি হচ্ছে নৈতিকতা। যে কাজটি করে আপনি আপনার সন্তানকে বলতে পারবেন না, সেটি না করাটাই নৈতিকতা। অর্থাৎ যে কাজটি মা বাবাকে
বলা যাবে না, সেটি না করাটাই নৈতিকতা। ভাই বোনকে বলা যাবে না, সেটি না করাটাই নৈতিকতা। নিজের বাচ্চাকে বলা যাবে না, সেটাই নৈতিকতা। শুধু এই বিষয়টি মাথায় রাখলেই নৈতিকতা ব্যাপারটি পরিষ্কার হয়ে যাবে। ছোট্ট একটু উদাহরণ দিই। আপনার কাছে মনে হতে পারে যে এই জিনিসটি তো আইনের দৃষ্টিতে কোনো বাধা নেই এটি করতে, কিংবা এটি করলে তো আমি দেশের আইন ভঙ্গ করছি না, তাহলে এটি অনৈতিক হবে কেন? আমি স্পষ্ট করে বলি, আইন দিয়ে নৈতিকতার সীমারেখা টানা সম্ভব না। একবার অলিম্পিকে একজন প্রতিযোগী 100 মিটার স্প্রিন্টে প্রথম হচ্ছিলেন। সেই স্প্রিন্টের একটি নিয়ম ছিল যে শেষ 10 মিটার একটি কার্পেটের উপর দৌড়াতে হবে। কিন্তু দৌড়াতে গিয়ে তিনি যখন প্রথম হচ্ছিলেন, কার্পেট পর্যন্ত গিয়ে তিনি ভাবলেন যে এটাই ফিনিশিং লাইন, এখানে থেমে গেলেই চলবে। কিন্তু আসলে তা না, তাকে কার্পেটটি অতিক্রম করে ফিনিশিং শেষে যে ফিতাটি আছে সেটি স্পর্শ করতে হবে। কিন্তু এক্সস্টেড অবস্থায়, কারণ প্রচুর পরিশ্রম করেছেন, প্র্যাকটিস করেছেন, মাথায় টেনশন, সব মিলে তার কার্পেটটি দেখে মনে হলো এটাই ফিনিশিং লাইন। তিনি সেখানে দাঁড়িয়ে গেলেন। তার পেছনে যে ভদ্রলোক ছিলেন তিনি তো মহা সুযোগ পেয়ে গেলেন, কারণ উনি তো দাঁড়িয়ে গেছেন। স্বাভাবিকভাবে তিনি ইচ্ছে করলেই সামনের জনকে ডিঙিয়ে সেই 10 মিটার অতিক্রম করে ফিনিশিং লাইনটি অতিক্রম করতে পারতেন। কিন্তু তিনি তা না করে সামনের ভদ্রলোককে বারবার করে বলতে লাগলেন, তুমি দৌড়াও দৌড়াও, এই 10 মিটার তোমাকে অতিক্রম করতে হবে, এটা নিয়ম, তুমি নিয়ম ভাঙছো, এই নিয়ম না পালন করলে তুমি প্রথম হবে না। কিন্তু ভদ্রলোক বলছিলেন ইংরেজিতে, আর ওই আফ্রিকান ভদ্রলোক তা বুঝতে পারছিলেন না। শেষ পর্যন্ত দ্বিতীয় স্থানের ভদ্রলোক তাকে অনেকটা ধাক্কা দিয়ে ওই 10 মিটার পার করে দেয়, এবং এভাবে দ্বিতীয় মানুষটি অলিম্পিকের স্বর্ণ পদক হারান, ভুল করা মানুষটি স্বর্ণ পদক জিতেন। সাংবাদিকরা দ্বিতীয় মানুষটিকে জিজ্ঞেস করেছিলেন, যিনি দ্বিতীয় হয়েছিলেন, যে আপনি কেন সুযোগটা নিলেন না? আপনি ইচ্ছে করলেই ওনার ভুলের সুযোগ নিয়ে প্রথম হতে পারতেন। তিনি বললেন, হ্যাঁ আমি প্রথম হতে পারতাম, আমার গলায় সোনার মেডেল থাকতো, কিন্তু আমি দেশে গিয়ে আমার মাকে কি বলতাম? আমার মা যখন জিজ্ঞেস করতেন ওই লোকটি ভুল করেছিল, সে তো নিশ্চিতভাবে প্রথম হচ্ছিল, তুমি তার ভুল শুধরে দাও নাই কেন? এই শিক্ষা কি তোমাকে আমি দিয়েছি? আমি তো আমার মাকে কোনো জবাব দিতে পারবো না। পৃথিবীর এমন কোন সোনার মেডেল নেই যেটি মায়ের শিক্ষার চেয়ে বড়। সে কারণে আমি আমার বন্ধুকে টেনে হিচড়ে প্রথম করে দিয়েছি, সোনার মেডেলটি আমি অর্জন করার চেষ্টা করি। এটাই হচ্ছে নৈতিকতা। কিন্তু তিনি যদি তাকে অতিক্রম করে শেষ 10 মিটার দৌড়ে প্রথম হতেন, নিয়ম অনুযায়ী কিন্তু তাকে ধরা যেত না, কারণ উনি তো ভুল করেছেন, তিনি তো আইন ভঙ্গ করতেন না। এই কারণে নৈতিকতা সবসময় আইন দিয়েও কিন্তু সীমারেখা টানা যায় না। নৈতিকতা হচ্ছে আসলে মগজের ব্যাপার, মননের ব্যাপার, মানসিকতার ব্যাপার। আরেকটু উদাহরণ দেই, সেটি হচ্ছে টাটা কোম্পানি, একটি রতন টাটা যেটি চেয়ারম্যান ছিলেন দীর্ঘদিন, একটি তাদের দুটো নিয়ম আছে, যে নিয়মগুলো তাদেরকে অবশ্যই মানতে হয়। তাদের কর্পোরেট রুল,
এক নাম্বার হচ্ছে তারা কখনোই কোনো কাজ করিয়ে নেওয়ার জন্যে কোনো ব্যক্তিকে কোনো ধরনের অবৈধ টাকা দেবেন না। কাজ না হলে হবে না, কিন্তু তারা কখনো অবৈধ কোনো লেনদেন করবেন না। রুল 1। রুল 2, তারা কখনোই ট্যাক্স ফাঁকি দেবেন না। একবার রতন টাটার কাছে তাদের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার ব্যালেন্স শিট নিয়ে আসলেন, ইনকাম ট্যাক্স রিটার্ন নিয়ে আসলেন, যেটি তারা সরকারের কাছে জমা দেবেন। রতন টাটা বললেন, তুমি আমাকে ব্রিফ করো। ব্রিফ করার পরে ভদ্রলোক বললেন যে, স্যার, আমরা এই আইনের কারণে, এই আইন আমাদেরকে এই সুযোগটা দিচ্ছে, এ কারণে আমরা এবছর এত কোটি টাকা, একটা পরিমাণ আমরা ধরে নেই 50 কোটি টাকা কম ট্যাক্স দিতে পারছি। এটা আইনেই আমাদের সুযোগ দিয়েছে, বিভিন্ন আইনের ফাঁক ফোকর দিয়ে এটা আমি বের করেছি, এই 50 কোটি টাকা ইচ্ছে করলে আমরা কম দিতে পারি। রতন টাটা বললেন, আইন এটা পারমিট করে? বললেন, হ্যাঁ করে স্যার, অবশ্যই করে, আমরা এটা অনেক ডিসকাস করেছি। এই 50 কোটি টাকা কম দিলে সরকার আমাকে কি ধরতে পারবে? উত্তর হচ্ছে, না স্যার, পারবে না। কারণ আমাদের যে ইনকাম ট্যাক্স আইন আছে ইন্ডিয়াতে, সেটির ফাঁক ফোকর খুঁজে আমি এটি বের করেছি, আমরা এটি বের করেছি, অতএব আমরা এই 50 কোটি টাকা চাইলে কম দিতে পারি। রতন টাটা বললেন, ঠিক আছে, তার মানে আইন এটা মেনে নেয়, আইনের কাছে আমি জবাব দিতে পারবো, তাই তো? তার চিফ ফাইন্যান্সিয়াল অফিসার বললেন, হ্যাঁ স্যার, আমরা পারবো। তখন রতন টাটা বললেন, ঠিক আছে, এবার আমার আরেকটি প্রশ্নের জবাব দাও। এই 50 কোটি টাকা যে আমি আইনের ফাঁক দিয়ে সরকারকে দেব না, সেটি কি ঈশ্বর মেনে নেবেন? উপরওয়ালা কি মেনে নেবেন? কারণ ট্যাক্সটা তো জনগণের টাকা। চিফ ফাইন্যান্সিয়াল অফিসার মাথা নিচু করে বসে রইলেন। রতন টাটা বললেন, সবকিছু আইন দিয়ে বিচার করবে না, বিবেককে প্রশ্ন করবে, যে এই কাজের জন্য তুমি তোমার বিবেককে, তোমার উপরওয়ালাকে তুমি জবাব দিতে পারবে কিনা। যদি সেটি না হয়, তবে সেই কাজ কখনো করবে না। এটি হচ্ছে নৈতিকতা। একটা জিনিস মনে রাখবেন, নৈতিকতা থেকেই মূল্যবোধের সৃষ্টি। আপনার মধ্যে যদি মানসিক নৈতিক বল শক্ত হয়, শক্তিশালী হয়, আপনি কখনোই মূল্যবোধের অভাবে ভুগবেন না। যদি নৈতিকতা থাকে, মূল্যবোধ অটোমেটিক আসবে। যদি নৈতিকতা না থাকে, মূল্যবোধ আসবে না। এই দুটো একদম আমাদের দুই হাতের মতো, অঙ্গাঙ্গী ভাবে জড়িত। কিরকম জড়িত? আমি একটু উদাহরণ দিই। সেটি হচ্ছে, পৃথিবীর সব জায়গায় দুটো পেশার মানুষের আলাদা সম্মান আছে। সেটা হচ্ছে শিক্ষক এবং চিকিৎসক। এই দুটো পেশার মানুষকে সারা পৃথিবীতে আলাদা সম্মান করা হয়। কেন করা হয়? শিক্ষক জ্ঞানের আলো ছড়ান, আর চিকিৎসক উপরওয়ালার প্রতিনিধি হয়ে আমাদের জীবন বাঁচান। মহান করুণাময় শিক্ষককে প্রতিনিধিত্ব করার ক্ষমতা দিয়েছেন আমাদের মধ্যে জ্ঞানের আলো জ্বালানো, আর চিকিৎসককে সেই প্রতিনিধিত্ব দিয়েছেন যা দিয়ে তিনি আমাদের নিরাময় করেন। এ কারণে সাধারণত কোনো অবস্থাতেই কোনো শিক্ষক এবং চিকিৎসককে
আঘাত করা হয় না। এটা হচ্ছে নৈতিক দায়িত্ব সবার। যদিও ৭১ সালে আমাদের ডক্টর ফজলে রাব্বির মতো নামকরা চিকিৎসককে হত্যা করা হয়েছিল। সেটি ছিল পুরোপুরি যে এথিক্স তার বাইরে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় একজন জার্মান অফিসার ব্রিটিশ অফিসারদের হাতে ধরা পড়লেন ইউরোপে। ধরা পড়ার পরে যুদ্ধক্ষেত্রে ধরা পড়লেন। ধরা পড়ার পরে ব্রিটিশ সৈনিকরা তো উল্লাসে ফেটে পড়ল, কারণ সেই সৈনিক ছিলেন জার্মান সৈনিক, ছিলেন একজন কর্নেল। এত বড় একজন জার্মান সৈনিককে ধরতে পারা মানে তো ব্রিটিশদের একটি বিশাল বিজয়। সারা পৃথিবীকে তারা এটা গর্বের সাথে বলতে পারবে যে একজন জার্মান কর্নেলকে আমরা আটক করতে পেরেছি যুদ্ধবন্দী হিসাবে। তারা উল্লাস করতে করতে সেই কর্নেল সাহেবকে নিয়ে তাদের কমান্ডার কাছে আসলেন। কমান্ডারের কাছে এসে তারা স্যালুট দিয়ে বললেন, স্যার, আমরা এই জার্মান কর্নেলকে যুদ্ধক্ষেত্রে আটক করেছি। জেনারেল চেয়ার থেকে উঠে আসলেন, উঠে এসে সে কর্নেলকে জিজ্ঞেস করলেন, হোয়াট কোর ডু ইউ বিলং? সেনাবাহিনীর কোরের সদস্য তুমি। কর্নেল উত্তর দিলেন, মেডিকেল কোর স্যার জেনারেল। স্যার জেনারেল, আমি মেডিকেল কোরের সদস্য। কর্নেল চমকে গিয়ে বললেন, আর ইউ ডক? তুমি কি ডাক্তার? উত্তর এলো, ইয়েস স্যার জেনারেল। হ্যাঁ, আমি ডাক্তার। তখন জেনারেল ঘুরে গিয়ে তার চেয়ারে বসলেন এবং তার এডিসিকে বললেন, তুমি আরো কয়েকজন সৈনিক নিয়ে সাদা পতাকা হাতে এই কর্নেলকে নিয়ে জার্মান শিবিরে যাবে এবং তাকে সসম্মানে সেখানে পৌঁছে দিয়ে আসবে। তার সৈনিকরা তো অবাক, বললেন, স্যার এটা কি বলেন? আমরা এত বড় একজন কর্নেলকে ধরলাম আর আমরা তাকে ফিরিয়ে দেব? জেনারেল বললেন, এট ফার্স্ট হি ইজ এ ডক। প্রথম হচ্ছেন তিনি ডাক্তার, অ্যান্ড সেকেন্ডলি হি ইজ এ সোলজার। তারপরে হচ্ছেন তিনি সৈনিক। এমনকি যুদ্ধক্ষেত্রে তুমিও যদি অসুস্থ হও, আহত হও, তিনি শত্রুপক্ষের সৈনিক হলেও ডাক্তার হিসাবে তিনি তোমার চিকিৎসা করবেন। এটা তার দায়িত্ব। ডাক্তারের কোনো শত্রু মিত্র নেই, তাকে তার কমান্ডারের কাছে পৌঁছে দিয়ে আসে। এটাই হচ্ছে মূল্যবোধ। নৈতিকতা হচ্ছে শিক্ষক এবং চিকিৎসককে সম্মান করতে হবে। সেখান থেকে জন্ম নিয়েছে জেনারেলের মূল্যবোধ যে এই বন্দি কর্নেলকে ফেরত দিতে হবে, কারণ তিনি একজন চিকিৎসক। আপনার মধ্যে নৈতিকতার জন্ম হবে কখন জানেন? বেশি কিছু করতে হবে না। আপনি শুধু একটি প্রতিজ্ঞা করবেন, আমি আমার মাকে টেবিল ভর্তি খাবার উপহার দেব, এবং শহরের সেরা খাবার, এবং সে খাবার কেনা হবে 100% বিশুদ্ধ টাকায়। প্রশ্ন হচ্ছে, এত কিছু থাকতে মাকে সেরা খাবার উপহার দেওয়ার প্রতিজ্ঞা করতে হবে কেন? প্রতিজ্ঞাটি করতে হবে এই কারণে
আমাদের দেশের 95% মা তার স্বামী এবং সন্তান খাওয়ার পরে ডেকচির তলানিতে যেটি পড়ে থাকে সেটিকে খেয়ে জীবন কাটায়। তাই আমাদের দায়িত্ব হচ্ছে আমাদের মাদেরকে শহরের সেরা খাবার উপহার দেওয়া, যে খাবারটি যৌবনে তিনি আমাদের জন্য সারা জীবন উৎসর্গ করেছেন। একটু খেয়াল করলেই দেখবেন মা কিন্তু মাছের মাথাটা খান না, মা কিন্তু মুরগির রানটা খান না। আমরা খেয়ে ওঠার পর যেটা থাকে সেটা খেয়েই তিনি জীবন ধারণ করেন। 95% মাদার লাইক দিস। মায়ের প্রতি এই যে ভালোবাসা, কৃতজ্ঞতা আপনি দেখাচ্ছেন, এটাই নৈতিকতা। এবং এর সাথে যুক্ত হচ্ছে সেই খাবারটি আপনি কিনবেন বিশুদ্ধ টাকায়। তাহলে এই প্রতিজ্ঞাটির সাথে যুক্ত হচ্ছে যে আপনি অশুদ্ধ টাকায় মায়ের জন্য খাবার কিনবেন না। তার মানে আপনি কখনোই হারাম রোজগারের কথা চিন্তা করবেন না। আপনার নৈতিকতার 70% is one, 70% নৈতিকতা আপনার মনের ভেতর ঢুকে গেল। যেহেতু কথা আসলোই, একটি গল্প বলি। আপনারা অনেকেই সাইমন সিনেকের নাম শুনতে পারেন। সাইমন সিনেক হচ্ছেন একটি বড় কোম্পানির প্রতিষ্ঠাতা। সেটি বড় কথা নয়, সবচেয়ে বড় কথা হচ্ছে তিনি বিজনেস লিডার এবং তিনি অন্যদেরকে ইন্সপায়ার করার জন্য বক্তৃতা দেন। তিনি অন্যদের মধ্যে নৈতিকতা শেখান, মূল্যবোধ শেখান, তাদেরকে মোটিভেট করেন। তিনি একটি গল্প বলছিলেন। গল্পটি হচ্ছে এরকম যে তার এক অত্যন্ত ভালো বন্ধু কলেজে গিয়ে পড়াশোনা বাদ দিয়ে রাগবি নিয়ে লাগবে। যে করেই হোক সে রাগবি দলে চান্স পাবে, যে করেই হোক। ওরা সবাই তার উপর খুব বিরক্ত ছিল, সে পড়াশোনা বাদ দিয়ে রাগবি খেলবে কেন। কিন্তু ওর কথা হলো যে না, আমি শুধু রাগবি খেলবো না, আমি কলেজ টিমে চান্স পাবো। কলেজ টিমে চান্স পাওয়ার পরে আমি কাউন্টি টিমে চান্স পাবো, স্টেট টিমে চান্স পাবো, এবং শেষ পর্যন্ত NFL মানে ন্যাশনাল ফুটবল লিগ, আমেরিকার যেটি সবচেয়ে নামকরা রাগবি ফুটবল টুর্নামেন্ট, আমি সেটাতে খেলবো। শুধু তাই না, সেই ন্যাশনাল ফুটবল লিগের চূড়ান্ত পর্ব যেটি, সেটিকে বলা হয় সুপার বোল। 7টি টিম সেখানে খেলে সম্ভবত। আমি সুপার বোলে যে টিমগুলো খেলে সেই টিমে চান্স পাবো। তার মানে তিনি আমেরিকার সেরা রাগবি খেলোয়াড় হবেন, এবং শেষ পর্যন্ত তিনি তাই হয়েছিলেন। সাইমন সিনেক তাকে একদিন জিজ্ঞেস করলেন, আচ্ছা বলো তো, তুমি তো পড়াশোনা, অবশ্যই আমেরিকায় রাগবি খেলোয়াড়রা কিন্তু হিরো, ইভেন আমেরিকার প্রেসিডেন্টরাও কিন্তু রাগবি খেলোয়াড়দেরকে অসম্ভব সম্মান করেন। এবং প্রেসিডেন্ট বুশ তার আত্মজীবনীতে বলেছেন, আমি টেক্সাস রেঞ্জার্স নামে রাগবি দলটি কিনে যে আনন্দ পেয়েছি, আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার পরও আমি সে আনন্দ পাইনি। ওই টিমের মালিক হওয়ার পর আমি যে আনন্দ পেয়েছি। রাগবি খেলোয়াড়রা ওখানে অত্যন্ত দামি খেলোয়াড়, প্রচুর পয়সা অর্জন করেন, প্রচুর খ্যাতিমান তারা। কিন্তু তারপরও তার বন্ধুর মনে প্রশ্ন, তুমি তো চাইলে সায়েন্টিস্ট হতে পারতে, তুমি তো চাইলে ফিলোসোফার হতে পারতে, অর্থনীতিবিদ হতে পারতে, আরো অনেক কিছু হতে পারতে, কিন্তু হোয়াই রাগবি? তখন তার বন্ধু বললেন, আমার খুব দ্রুত অনেক অনেক পয়সার দরকার ছিল, তাই আমি রাগবি খেলোয়াড় হয়েছি। তোমার কেন পয়সার দরকার ছিল? তার বন্ধুটি উত্তর দিলেন যে দেখো, আমার মা ছিলেন সিঙ্গেল মাদার, ছোটবেলায় বাবা আমাদের ছেড়ে চলে গেছেন। আমরা 2 ভাই বোন এবং মা একটি ছোট্ট বাড়িতে থাকতাম, ছোট্ট একটি বেডরুম আর ছোট্ট একটি লিভিং বা ড্রয়িং রুম। সেই বেডরুমে ছোট্ট একটি খাট, তাতে 2 জনের জায়গা হতো। আমি এবং আমার ছোট বোন, আমাদের 2 জন সেই খাটে শুতাম,
আর আমার মা ড্রয়িং রুমে একটি কাউচ অর্থাৎ ডিভান টাইপ ছিল, সেটিতে ঘুমাতেন। কিন্তু ডিভানটি ছিল লম্বায় আমার মায়ের চেয়ে ছোট। আমি প্রতিদিন ঘুম থেকে উঠে দেখতাম যে আমার মা ঘুমাচ্ছেন, কিন্তু তার পায়ের একটা বড় অংশ ডিভানের বাইরে ঝুলে আছে। অর্থাৎ বছরের পর বছর তিনি পুরো পা মেলে ঘুমোতে পারেননি আমাদের জন্য, আমাদেরকে আরাম দেওয়ার জন্য। বছরের পর বছর তিনি একটি ডিভানে অর্ধ শোয়া অবস্থায় নিদ্রা যাপন করেছেন। আমি প্রতিদিন আমার মায়ের ঝুলন্ত পা দেখতাম এবং প্রতিজ্ঞা করতাম, আমি একদিন এই শহরের সবচেয়ে দামি বাড়িটি কিনবো, এই শহরের সবচেয়ে দামি খাটটি কিনবো এবং সেটি আমার মাকে আমি উপহার দেব। এবং আমি ভেবে দেখলাম একমাত্র রাগবি খেলার মাধ্যমে এত কুইক মানি অর্জন সম্ভব। সেই জন্য আমি রাগবি খেলা শিখেছি। টু মেক প্রমিস অ্যান্ড টু কিপ প্রমিস, প্রতিজ্ঞা করা, মহৎ প্রতিজ্ঞা, এবং সেই মহৎ প্রতিজ্ঞা রক্ষা করা কষ্টের মাধ্যমে, সেটাই হচ্ছে নৈতিকতা। এবং মায়ের ঝুলন্ত পা দেখে মনে যে বেদনার জন্ম হয়, সেটি হচ্ছে মূল্যবোধ। এখানেই মূল্যবোধ এবং নৈতিকতার সম্পর্ক। আরেকটি কথা মনে রাখবেন, পৃথিবীতে কোনো নৈতিকতার জন্ম ভালোবাসা ছাড়া হয় না, কোনো মূল্যবোধের জন্ম ভালোবাসা ছাড়া হয় না, কোনো সুশাসনের জন্ম ভালোবাসা ছাড়া হয় না। আপনি যদি মানুষকে ভালো না বাসেন, আপনি সহজে অনৈতিক কাজ করবেন। মানুষকে ভালো না বাসার কারণেই তো করোনার নেগেটিভ রিপোর্টকে পজিটিভ বানানো হয়, পজিটিভ রিপোর্টকে নেগেটিভ বানানো হয়। যারা বানান তারা জানেন তাদের রিপোর্টের কারণে কত মানুষ মারা যেতে পারে, কত মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে। কিন্তু মানুষ নামের পৃথিবীর শ্রেষ্ঠ জীবের চেয়ে তাদের বেশি ভালোবাসা হচ্ছে কাগজের টাকার প্রতি। যদি কাগজের টাকার বদলে মানুষের প্রতি ভালোবাসা থাকতো, তাহলে তারা এই কাজটি করতে পারতেন। ঠিক একই কারণে যিনি মানুষকে ভালোবাসেন তিনি নকল ঔষধ কখনো বানাতে পারেন না, কারণ তিনি জানেন এটি খেয়ে মানুষ মারা যাবে। এরা মানুষ, এরা মশা না, এরা মাছি না। তাই যদি মানুষের জন্য আপনার ভালোবাসা থাকে, তাহলে নৈতিকতা অটোমেটিক আপনার মধ্যে আসবে। সেই ভালোবাসাটাই আপনাকে বাধা দেবে খারাপ কাজ করতে। আপনারা যারা জাপান গেছেন কিংবা যাবেন, তারা সেখানে দেখবেন জাপানের যে নোট ইয়েন, সেখানে জাপানের কালচারের কথা বলা আছে, জাপানের হিরোদের নায়কদের কথা বলা আছে। সব জাপানিজ, শুধুমাত্র একজন বিদেশির ছবি জাপানি নোটে অঙ্কিত আছে। সেই বিদেশিটির নাম হচ্ছে জেনারেল ম্যাকআর্থার, আমেরিকান জেনারেল। অত্যন্ত কঠিন, কঠোর, স্মার্ট এবং দক্ষ একজন জেনারেল, যিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় টোকিও দখল করেছিলেন। তার প্রতি প্রেসিডেন্ট ট্রুম্যানের নির্দেশ ছিল টোকিও ঘুরিয়ে দিতে হবে। জাপান দেশটিকে ঘুরিয়ে দিতে হবে, যাতে এরা আর কোনোদিন মাথা তুলে দাঁড়াতে না পারে।
জেনারেল ম্যাকআর্থারের সর্বাধিনায়ক কিন্তু ছিলেন প্রেসিডেন্ট ট্রুম্যান। কারণ অ্যাজ প্রেসিডেন্ট অফ দ্য ইউনাইটেড স্টেটস হি ইজ দ্য কমান্ডার ইন চিফ অফ অল আর্ম ফোর্সেস। জেনারেল ম্যাকআর্থার সর্বাধিনায়কের নির্দেশ অমান্য করে টোকিও শহরে একটি গুলিও ফুটালেন না, একটি বোমাও ফাটালেন না। তখন তাকে শোকজ করা হলো। কেন? তিনি সর্বাধিনায়কের নির্দেশ ভঙ্গ করলেন। জেনারেল ম্যাকআর্থার উত্তর দিয়েছিলেন, এই দেশের মানুষগুলো সবাই যুদ্ধ করে নাই। সাধারণ মানুষগুলো এত সহজ সরল, এত চমৎকার, আমি কিভাবে এদের উপর গুলি চালাবো? আমি কিভাবে এদের উপর বোমা ফেলবো? আই এম সরি, আমি এটা পারবো না। শুধু এই কারণেই জেনারেল ম্যাকআর্থারকে জাপানিজরা অসম্ভব ধরনের শ্রদ্ধা করে। এবং জেনারেল ম্যাকআর্থার তার নোটে লিখেছিলেন, এই জাতিটিকে ধ্বংস না করে যদি তাদেরকে উঠে দাঁড়ানোর সুযোগ দেওয়া হয়, তারা পৃথিবীতে অনেক অবদান রাখবে। জাপানিজরা সেটি কিন্তু প্রমাণ করেছেন। শুধু মানুষের জন্য ভালোবাসা কিন্তু ম্যাকআর্থারকে গণহত্যার মতো একটি অনৈতিক কাজ করা থেকে বিরত রেখেছে। ঠিক বিপরীত চিত্র যদি আমরা দেখি, জেনারেল ইয়াহিয়া খান, জেনারেল নিয়াজি, টিক্কা খান, জেনারেল হামিদ, এইসব জেনারেল যদি বাংলাদেশের মানুষগুলোকে মানুষ মনে করতেন, সামান্য ভালোবাসা এদের জন্য থাকতো, তাহলে ৩০ লাখ মানুষকে নির্বিচারে হত্যা করতে পারতেন না। এটাই হচ্ছে নৈতিকতা। ভালোবাসা আপনার মধ্যে সেই নৈতিকতার জন্ম দেবে যা আপনাকে খারাপ কাজ করতে বাধা দেবে। আর ভালোবাসার অভাব আপনার মধ্যে সে অনৈতিকতার জন্ম দেবে যে অনৈতিকতার কারণে বাংলাদেশের নিরীহ মানুষকে হত্যার নির্দেশ দিয়ে জেনারেল ইয়াহিয়া খান গোপনে ঢাকা ত্যাগ করতে পেরেছিলেন এবং ভুট্টো সাহেব বলতে পেরেছিলেন, খোদা পাকিস্তানকে রক্ষা করেছিলেন। খোদা যে তাদের উপর কতটা অসন্তুষ্ট ছিলেন মাত্র ৯ মাসেই তার প্রমাণ হয়েছে। হাঁটু গেড়ে কান মলা দিয়ে তাদেরকে দেশ ত্যাগ করতে হয়েছে। চোরের মতো তাদেরকে আত্মসমর্পণ করতে হয়েছিল। তাই আমরা সবসময় বলি, প্লিজ লাভ পিপল। আপনি যদি মানুষকে ভালোবাসেন তাহলে আপনার মধ্যে নৈতিকতার জন্ম এমনিতেই হবে। আপনার পরীক্ষায় যখন নৈতিকতা নিয়ে প্রশ্ন আসবে, আমি যা বলছি শুধু এগুলোই মনে রাখবেন। যদি কনফিউশন হয় তখন বলবেন যে আচ্ছা এখানে 4টা চয়েস আছে, সাপোজ এর মধ্যে আমার মা কোনটা সবচেয়ে বেশি কারেক্ট বলতেন, সেটাকে কারেক্ট ধরে নেবেন। এর মধ্যে কোনটা সবচেয়ে বেশি ভালোবাসা ধারণ করে, সেটিকেই কারেক্ট ধরে নেবেন। এর মধ্যে
কোনটি আমাকে সৎ প্রতিশ্রুতি, সৎ শপথ গ্রহণ করতে বাধ্য করবে, সেটিকেই সঠিক বলে ধরে নেবেন। নৈতিকতা হচ্ছে কমন সেন্সের ব্যাপার। আপনাকে 1000 বছর শেখালেও আমি শেখাতে পারবো না, যতক্ষণ পর্যন্ত আপনি নিজের মনের মধ্যে তার চর্চা না করবেন। পরীক্ষা পাশের জন্য শুধুমাত্র নৈতিকতা পড়ে যদি উতরান, শেষ পর্যন্ত আসলে আখেরে কোনো লাভ হবে না। এবং আরেকটি কথা মনে রাখবেন যে আমরা যখন মারা যাব, এটা যারা নিয়ার টু ডেথ অর্থাৎ দীর্ঘদিন কমায় ছিলেন, প্রায় মৃত্যুর মুখোমুখি, তারা ফিরে আসার পর তাদের উপর এডমন্ড মুড নামে একজন ভদ্রলোক একটি গবেষণা করেছে। লাইফ আফটার ডেথ নামে তার একটি বই আছে, যেটাতে তিনি যারা একদম মৃত্যুর কাছাকাছি চলে গিয়ে অলৌকিকভাবে ফিরে এসছেন, মিরাকল, তাদেরকে তাদের অভিজ্ঞতা শেয়ার করতে বলেছেন। 100 জনের মধ্যে 100 জন বলেছেন যে আমাদের মনে হচ্ছে আমরা একটি টানেলের মধ্যে দিয়ে ছুটে যাচ্ছি, সে টানেলের চারিদিক ফেনা, সে ফেনার মধ্যে দিয়ে আমরা ছুটছি, আর আমাদের সামনে কেবল ভেসে আসছে আমাদের অতীত স্মৃতি। আমি স্কুল জীবনে কি করেছি, কলেজ জীবনে কি করেছি, বিশ্ববিদ্যালয় জীবনে কি করেছি, চাকরি জীবনে কি করেছি, সব স্মৃতিগুলো আসছে আর আমি টানেলের মধ্যে দিয়ে ছুটে চলছি। এটাই হচ্ছে মৃত্যুর সময়ের অভিজ্ঞতা। তখন চোখের সামনে ফ্ল্যাশব্যাক হয়ে সমস্ত স্মৃতি ফিরে আসবে। শুধু যদি আমরা মনে রাখি, তখন যাতে এমন কোনো স্মৃতি ফিরে না আসে যার জন্য আমার আফসোস হবে, অনুতাপ হবে, অনুশোচনা হবে, তাহলেই আপনার নৈতিকতা সারা জীবন ইনট্যাক্ট থাকবে, আমি 100% গ্যারান্টি দিতে পারি। সেই সময়টাতে যাতে এমন সব স্মৃতি ভেসে আসে যাতে আমাদের এই পৃথিবী থেকে চলে যাওয়ার সময় নিজের কাজের জন্য অনুতপ্ত হতে না হয়। এটি মনের মধ্যে লালন করাই হচ্ছে নৈতিকতা, এবং এই নৈতিকতা থেকেই আপনার মধ্যে মূল্যবোধ সৃষ্টি করবে, যাতে সে ধরনের খারাপ স্মৃতি তৈরি করার মতো কাজ আপনি না করেন। আরেকটি ব্যাপার আছে, সেটি হচ্ছে আপনি, আমি একটু আগেও বলেছি, নৈতিকতার একটা অন্যতম বড় দিক হচ্ছে গুড প্রমিস। আপনাকে শপথবদ্ধ হতে হবে যে আপনি আপনার জীবনটা কিভাবে চালাবেন। আপাত দৃষ্টিতে আপনার মনে হতে পারে স্যার সিলেবাসে না গিয়ে এগুলি কেন বলছে। আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি, আপনার নৈতিকতার যে প্রশ্ন আসবে, তখন আপনি যদি আমার এই বক্তৃতাটা ভিজুয়ালাইজ করেন যে স্যার কি বলেছিলেন, আপনি 90% কোশ্চেনের উত্তর পেয়ে যাবেন। ফিরে আসি শপথের কথায়। এমন শপথ করবেন না যেটি আপনি রাখতে পারবেন না। শপথ ভঙ্গ কিন্তু এক ধরনের মারাত্মক অনৈতিকতা। এই জন্য আমরা বলি, অ্যালার্ম দিয়ে যদি আপনি ঘুম থেকে উঠতে না পারেন, দয়া করে ঘড়িতে অ্যালার্ম দেবেন না। কারণ অ্যালার্ম দিয়ে ঘুম থেকে উঠতে না পারার মানে হচ্ছে দিনটি শুরু হচ্ছে শপথ ভঙ্গের মধ্য দিয়ে। রাতে শপথ করেছিলেন অ্যালার্ম বাজলেই ঘুম থেকে উঠবেন, কিন্তু উঠলেন না, তার মানে দিনটি শুরুই হচ্ছে শপথ ভঙ্গের মধ্য দিয়ে। এই কাজটি দয়া করে করবেন না।
শপথ যে কত বড় মারাত্মক, শপথ রক্ষা করা যে কত বড় পবিত্র দায়িত্ব, তার একটু উদাহরণ দেই। সম্রাট হুমায়ুন যখন তার ভাইদের সাথে যুদ্ধে পরাজিত হয়ে, তার ভাই কামরানের সাথে যুদ্ধে পরাজিত হয়ে পালিয়ে যাচ্ছিলেন, তখন ভিস্তিওয়ালা, একজন দিল্লির ভিস্তিওয়ালা মানে চামড়ার তৈরি ব্যাগে পানি সংগ্রহ করতেন নদী থেকে কিংবা পুকুর থেকে, পানি সংগ্রহ করে সাপ্লাই দিতে, তাদেরকে বলা হতো ভিস্তিওয়ালা, অর্থাৎ পানি বাহক। তখন একজন পানি বাহক তাকে আশ্রয় দিয়েছিলেন। যখন চারিদিকে সম্রাট হুমায়ুনকে খোঁজা হচ্ছে মেরে ফেলার জন্য, তখন সবাই যখন তাকে পরিত্যাগ করেছিলেন, তখন সেই ভিস্তিওয়ালা তাকে আশ্রয় দিয়েছিলেন তার জীর্ণ কুঠিরে। তখন সম্রাট হুমায়ুন বলেছিলেন, আমি তোমাকে একটি প্রতিশ্রুতি দিচ্ছি, সেটি হচ্ছে আমি যদি কখনো দিল্লির সিংহাসন ফিরে পাই, তোমাকে একদিনের জন্য ভারতবর্ষের অধিপতি বানাবো, ভারতবর্ষের সম্রাট বানাবো। দিস ইজ প্রমিস আই হ্যাভ মেড টু ইউ। এবং তার কয়েক বছর পরেই কিন্তু সম্রাট আকবর দিল্লির সিংহাসন পুনরুদ্ধার করেন। পুনরুদ্ধারের পর তিনি যে প্রথম কাজ করেন সেটি হচ্ছে সেই সাধারণ ভিস্তিওয়ালাকে ডেকে এনে রাজ মুকুটটি তার মাথায় পরিয়ে তাকে সিংহাসনে বসিয়ে দিয়ে বলেছিলেন, মহামান্য সম্রাট, একদিনের জন্য আপনি দিল্লি শাসন করুন। এভাবেই প্রতিশ্রুতি রাখতে হয়। যদি আপনি কাউকে কোনো প্রতিশ্রুতি দিলেন, সেটি রাখলেন না, এর চেয়ে বড় অনৈতিকতা আপনার আর কিছু নেই। আপনার মনে হতে পারে খুব ছোট ব্যাপার, কিন্তু এটিকে অনৈতিক হয়েছে কিনা সে প্রশ্নের উত্তর যদি খুঁজেন, তাহলে আপনাকে বুঝতে হবে এখানে নৈতিকতার এই প্রতিশ্রুতির এলিমেন্টে আছে কিনা। যেমন মনে করুন, আপনাকে বলা হলো জনাব আরিফ মাহমুদের সন্ধ্যা 7টার সময় তার বন্ধু শাহিন আহমেদের বাসায় যাওয়ার প্রতিশ্রুতি ছিল। আরিফ মাহমুদ 7টা বাজার 10 মিনিট আগেই তার বন্ধু শাহিন আহমেদের বাসায় গিয়ে পৌঁছালেন। এইখানে কি নৈতিকতার কোনো ব্যত্যয় ঘটেছে? আপাত দৃষ্টিতে মনে হতে পারে না, ঘটেনি, কারণ তিনি 7টায় বলেছিলেন, 10 মিনিট আগে পৌঁছেছেন। 10 মিনিট পরে পৌঁছালে প্রতিশ্রুতি ভঙ্গ হতো। কিন্তু নিখুঁত দাঁড়িপাল্লায় বিবেচনা করলে এখানে নৈতিকতার বিশাল ব্যত্যয় ঘটেছে। কারণ আপনি বলেছেন যে আপনি যাবেন সন্ধ্যা 7টায়, আপনি 10 মিনিট আগে গিয়ে পৌঁছেছেন। হয়তো এই 10 মিনিট তিনি কোনো জরুরি কাজে ব্যস্ত ছিলেন, আপনি যাওয়ায় তার সেই কাজটি করা হয়নি। হয়তো এই 10 মিনিট তিনি তার পরিবারের জন্য চা খাওয়ার জন্য বরাদ্দ রেখেছিলেন, আপনি 10 মিনিট আগে যাওয়ায় তার সেই পারিবারিক সময়টি কাটানো যায়নি। এখানেও কিন্তু প্রতিশ্রুতি ভঙ্গের ঘটনা ঘটেছে। আপাত দৃষ্টিতে আপনার মনে হতে পারে যে না, এখানে তো সমস্যা নেই, উনি 10 মিনিট আগে গেছেন, পরে তো যাননি। আমি সব সময় একটি কথা বলি
আমি শিখেছি এটা একজনের কাছ থেকে। টু বি লেট ইজ এ ক্রাইম। দেরি করে আসা কিংবা দেরি করাটা হচ্ছে অপরাধ। টু বি আর্লিয়ার ইজ ফুলিশনেস। আগে পৌঁছা কিংবা সময়ের আগে কাজটা করে ফেলা, কাজ বলতে আমি এই জাতীয় কাজ বোঝাচ্ছি। আপনার ডেইলি কাজ আপনি 5টার কাজ 4টায় শেষ করে ফেলতে পারলে তো ভালো। এই প্রতিশ্রুতিমূলক কাজ বলছি, দ্যাট ইজ ফুলিশনেস, সেটা বোকামি। কারণ তিনি বুঝতেই পারছেন না যে 5 মিনিট বা 10 মিনিট আগে গিয়ে তিনি শাহিন আহমেদের হয়তো একটি অতি গুরুত্বপূর্ণ মুহূর্ত কেড়ে নিয়েছেন তার জীবন থেকে। এই ধরনের প্রশ্ন কিন্তু আপনাদের আসতে পারে। খুব ট্রিকি কোশ্চেন, খুবই ট্রিকি কোশ্চেন আসতে পারে। এটা আপনাদের মাথায় রাখতে হবে। এই জন্য আমি বলি যে আপনারা প্লিজ প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি ভাঙবেন না, শপথ দিয়ে শপথ ভঙ্গ করবেন না। যদি করেন সেটা আসলে নৈতিকতার একটি বিশাল ব্যত্যয়। এই জিনিসটি মাথায় রাখবেন, দেখবেন নৈতিকতার অনেক প্রশ্নের সমাধান আপনি করে ফেলতে পারবেন। আমি সবসময় বলি যে আপনি নৈতিকতার চর্চা কি শুধু অফিসে করবেন? আপনি কি নৈতিকতার চর্চা শুধু বাড়িতে করবেন? আপনি কি নৈতিকতার চর্চা শুধু সিনেমা হলে গেলে করবেন? তা না। নৈতিকতার চর্চা হচ্ছে আপনার প্রতিটি আচরণেই থাকতে হবে। সামগ্রিক জীবনযাত্রায় আপনার নৈতিক আচরণ থাকতে হবে। কিরকম থাকতে হবে? যেমন মনে করুন, এক ভদ্রলোক অফিসে যাচ্ছেন, দেখলেন যে একজন অন্ধ ভিখারি ভিক্ষা করছেন। তার সামনে একটি ছোট্ট বোর্ডে লেখা, আমি অন্ধ, আমাকে সাহায্য করুন। কেউ তাকে টাকা দিচ্ছে না, সবাই পাশ কাটিয়ে চলে যাচ্ছে। সেই ভদ্রলোক সেখানে দাঁড়ালে সেই বোর্ডটার কাগজটা তুলে নিয়ে উল্টো পিঠে অন্য একটা কথা লিখে সেটা সেটে দিয়ে চলে গেল। ফিরে আসার সময় তিনি দেখলেন যে সে অন্ধ ভিখারির ভিক্ষার পাত্র টাকায় উপচে পড়ছে। কেন উপচে পড়ছে? কারণ তিনি তার বোর্ডের লেখাটি বদলে দিয়েছিলেন। তিনি কি লিখেছিলেন জানেন? আগে লিখা ছিল যে আমি অন্ধ, আমাকে সাহায্য করুন। তার বদলে তিনি লিখলেন, আজকের দিনটি খুব সুন্দর, তোমরা সবাই তা দেখতে পাচ্ছ, কিন্তু আমি তা দেখতে পাচ্ছি না, কারণ আমার চোখের আলো নেই। এই বোর্ডে যার চোখেই গেছে তারই মন আর্দ্র হয়ে গেছে মানুষটার জন্য। আহা, আসলেই তো এত সুন্দর রোদের দিন, রৌদ্র করজ্জ্বল দিন, এত সুন্দর পৃথিবী, আমি দেখছি এই মানুষটি দেখছে না। অটোমেটিক সে দয়াদ্র হয়ে সেই মানুষটিকে সাহায্য করেছে। এই যে পথ চলতে গিয়ে একজন মানুষ একজন ভিখারির ভিক্ষার সাইনবোর্ড পাল্টে দিয়ে হাজার মানুষের মধ্যে মায়ার জন্ম দিলেন, এর চেয়ে বড় নৈতিকতা তো আর কিছু হতে পারে না।
প্রতিটি মুহূর্তে মায়ার চর্চা করাটাই হচ্ছে আপনার নৈতিকতা। এবং এই চর্চা যদি আপনার মধ্যে থাকে, তাহলেই সেই মূল্যবোধ আসবে, যে মূল্যবোধ আপনাকে নষ্ট হতে দেয় না। মানব জন্মের সবচেয়ে বড় ব্যর্থতা হচ্ছে পৃথিবীর সেরা সৃষ্টি হিসাবে জন্ম নেওয়ার পরেও পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট সৃষ্টিতে পরিণত হওয়া। এবং আপনার যে জিনিসটা মনে রাখতে হবে, যে আপনি যখন কাজ করবেন, আমি সবসময় বলেছি যে সেই কাজটার জবাব আপনি আপনার প্রিয়জনকে দিতে পারবেন কিনা। আমি শুরুতেই বলেছিলাম, আমি একজন মারা গেছেন একজন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা। তার একটু উদাহরণ দিই। তিনি সরকারি চাকরিতে ঢোকার পরে কয়েক বছর পরে তিনি একটি অতি চমৎকার বাড়ি করলেন। বাড়ি করে তার বাবাকে তিনি চিঠি লিখলেন যে, বাবা, আমি একটা খুব সুন্দর বাড়ি করেছি, আমি একটা বাড়ি করেছি, দয়া করে আপনি এসে আমাকে দোয়া করে এই বাড়িতে ঢুকিয়ে দিয়ে যান, আপনার হাত দিয়ে আমার বাড়ির দ্বার উন্মোচন হোক। এটা কিন্তু সত্যি ঘটনা। সেই ভদ্রলোককে আমি চিনি, তিনি মারা গেছেন। তার বাবা তাকে চিঠির উত্তর দিলেন, তুমি বাড়ি করেছো, আমি খুব খুশি, আমি খুব আনন্দিত, অবশ্যই আমি তোমার বাড়িতে যাব, তোমার বাড়ির গৃহদ্বার উন্মোচন করব, কিন্তু তুমি দয়া করে আমার একটি প্রশ্নের উত্তর দাও। সেটি হচ্ছে, তুমি চাকরি করছো আজকে কয়েক বছর, তোমার বেতনের টাকায় তো এই বাড়ি তৈরি করতে পারার কথা না, তাহলে এই বাড়ি করার টাকা তুমি কোথায় পেলে? যদি উত্তর দিতে পারো আমি আসবো, যদি উত্তর দিতে না পারো তাহলে আমি তো আসবোই না, তুমিও বাকি জীবন আমার কাছে এসো না। সেই সরকারি কর্মকর্তা ভদ্রলোক বাবার চিঠি পেয়ে কয়েক দিনের মধ্যেই তার নতুন কেনা বাড়িটি বিক্রি করে দেন এবং যাদের কাছ থেকে টাকা নিয়ে এই বাড়িটি তিনি করেছিলেন, তাদের যাদের কথা তার মনে আছে, তাদেরকে জনে জনে গিয়ে ক্ষমা চেয়ে তাদের টাকাটা ফেরত দিয়ে এসেছিলেন। এবং এরপর বাকি জীবন তিনি এক পয়সাও এদিক ওদিক করেন। এটাই হচ্ছে নৈতিকতা, এটাই হচ্ছে মূল্যবোধ, যে আমি আমার কাজে জবাব দিতে পারবো তো, আমি বলতে পারবো তো যে আমি এটা কোত্থেকে করলাম। আমি আজকে আপনাদের উপর যেহেতু নৈতিকতার উপর ক্লাস দিব, আজকে আমি দুপুরে খাবার টেবিলে আমার মেয়ের সাথে বসেছিলাম এবং তাকে আমি একটি একটি করে আমার ভুল কি ছিল ব্যাখ্যা করেছি। এবং আমার প্রতিটি কাজ কেন করেছি, কি জন্য করেছি, তার সাথে আলাপ করেছি।
কারণ আমার মনে হয়েছে আমি সন্ধ্যায় হাজার হাজার ছেলে মেয়ের কাছে যাব, যারা আমার বাচ্চার মতো। তাদের কাছে যাওয়ার আগে আগে আমাকে পরীক্ষা করে দেখতে হবে আমার নিজের মেয়ে সন্তুষ্ট কিনা আমার জবাবে। যদি সন্তুষ্ট না হয় তাহলে আমি ক্লাসে যাব না। যদি সন্তুষ্ট হয় আমার ব্যাখ্যায়, তাহলে আমি ক্লাসটা অ্যাটেন্ড করব। আমি দেখলাম আমার 16 বছরের মেয়ে আমার জবাবে সন্তুষ্ট। সে কারণেই আমি আজকে আপনাদের সামনে এসেছি, নয়তো হয়তো আমি আসতাম না। আপনার প্রত্যেকটা কাজের দয়া করে ব্যাখ্যা যাতে থাকে সুব্যাখ্যা, মানুষকে বুঝ দেওয়ার ব্যাখ্যা না। আইনকে ফাঁকি দেওয়া যায়, উপরওয়ালাকে ফাঁকি দেওয়া যায় না। নিজের বাচ্চার চোখের দিকে তাকিয়ে মিথ্যা কথা বলা যায় না। যে কাজটা করে বাচ্চার মুখের চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারবেন, সে কাজটাই শুধু করবেন। সেটাই নৈতিকতা, সেটাই মূল্যবোধ। আরেকটা কথা বলি, আপনারা অনেকেই হতাশ হয়ে যায়। আমি জানি আমার কাছে প্রচুর মেসেজ আসে যে স্যার হতাশ, আমি পারবো না, পারছি না। কিন্তু আপনারা কি কখনো এটা ভেবেছেন, বা আমি কি কখনো ভেবেছি যে আমি যে পারবো না বলছি, তার আগে আসলে আমি কতটুকু চেষ্টা করেছি? আপনি 200% লেগে থেকে যদি ফেল করেন, তখন আপনি যদি বলেন যে আমি পারলাম না, আমি পারবো না, এই যুক্তি আমি মানতে রাজি আছি। কিন্তু আপনি চেষ্টাই করলেন না, তারপরে এসে বললেন যে আমি পারলাম না, আমাকে বঞ্চিত করা হয়েছে, তার মানে আপনি অন্যকে অন্যায়ভাবে দোষারোপ করছেন। যে পেরেছে তার পরিশ্রম এবং আপনার পরিশ্রম যদি এক না হয়, তাহলে আপনি রাষ্ট্রকে দোষারোপ করতে পারেন না, সমাজকে দোষারোপ করতে পারেন না। যদি করেন সেটাও অনৈতিক। আপনারা যারা বিসিএস দেবেন তাদেরকে আমি সবসময় বলি যে বাংলাদেশে বিসিএস 4 লাখ পরীক্ষার্থী বলা হয়, টোটালি ফালতু কথা। দুইটা বাজে কথা লিস্ট কথা করতে বললে তার মধ্যে আমার এই কথাটা থাকবে, আমাকে যদি করতে বলা হয়। বাংলাদেশে 4 লাখ ছেলে মেয়ে বিসিএস পরীক্ষা, টোটালি বোগাস। আপনি বলতে পারেন স্যার 4 লাখ ছেলে মেয়ে ফর্ম ফিল আপ করে তারা 4 লাখ পরীক্ষা দেয় না? নো, নেভার। আসলে পরীক্ষা দেয় 40,000। কারণ এই 4 লাখ ছেলে মেয়ের মধ্যে 90% কোনো চেষ্টা করে না, আগেই ওয়াকবাদ দিয়ে দেয়, ভাবে আমাকে দিয়ে হবে না, ভাবে পরের বার দিব, ভাবে এবার বন্ধুর জন্য যাচ্ছি, ভাবে মাস্টার শেষ করে করব, এবার অনার্থী এমনি যাচ্ছে। 90% কিন্তু এটাকে সিরিয়াসলি নেয় না, 10% সিরিয়াসলি নেয়। যে 10% সিরিয়াসলি নেয়, অর্থাৎ 40,000, তারা আসল পরীক্ষার্থী। বাকি 3,60,000 আসলে পরীক্ষার্থী না, তারা আগেই ওয়াকবাদ দিয়ে দিয়েছে। অতএব আপনাকেই সিদ্ধান্ত নিতে হবে, আপনি কি 10%-এ থাকবেন নাকি আপনি 90%-এ থাকবেন। আপনি 90%-এ থেকে যদি বলেন যে আমি বিসিএস চেষ্টা করলাম, দিলাম, 3 বার দিলাম, 4 বার দিলাম, আমার হয় নাই, তাহলে আপনি অন্যায় করছেন, এটাও অনৈতিকতা। আপনার বুঝতে হবে যে ওই 10% যারা পাশ করেছে তারা কি পরিশ্রম করেছে, আমি কি পরিশ্রম করেছি। আমার সমস্ত অর্জন, আমি একটি কথা বলি, আমি সব সময় বলি, আমি বিশ্বাস করি পৃথিবীর সমস্ত মানুষ একই মেধা নিয়ে জন্মায়। পৃথিবীর মধ্যে সবচেয়ে ইন্টেলিজেন্ট মানুষ ধরা হয়
আইনস্টাইনকে। বলা হয় যে ওনার আইকিউ হচ্ছে হাইয়েস্ট আইকিউ। 1955 সালে আইনস্টাইন মারা যান আমেরিকার প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করার সময়। তারপরে তার মগজ নিয়ে 3টি গবেষণা হয়েছে। 3টি গবেষণাতেই দেখা গেছে আইনস্টাইনের মগজের সাথে সাধারণ 8-10 জন মানুষের মগজের কোনো পার্থক্য নেই, বরং আইনস্টাইনের মগজের আকৃতি 8-10 জন সাধারণ মানুষের আকৃতির চেয়ে সামান্য ছোট। অর্থাৎ আমি এবং আপনি আইনস্টাইনের মতো একই মগজ অথবা তার চেয়ে কিছু বেশি বড়, সামান্য বড় মগজ নিয়ে জন্মেছি। পার্থক্যটা হচ্ছে আইনস্টাইন তার মগজের ব্যবহার করেছেন, আমি ব্যবহার করিনি। আপনি পরিশ্রম না করে যদি দায়ী করেন, সেটা অনৈতিক। দয়া করে পরিশ্রম না করে কাউকে দোষারোপ করবেন। মনে রাখবেন, জীবন হচ্ছে গানের মতো, সঙ্গীতের মতো। কখনো উঁচু স্বরে বাজবে, কখনো নিচু স্বরে বাজবে, কিন্তু শেষ বিচারে সঙ্গীত একটি মধুর বিষয়। তেমনি জীবনের গান কখনো উঁচু স্বরে বাঁচুক কিংবা নিচু স্বরে বাজুক, যেভাবেই এটি বাজুক, শেষ বিচারে কিন্তু জীবন সুন্দর। অযথা জীবনকে দোষারোপ করবেন না। জীবনকে দোষারোপ আসলে করাটা এক ধরনের ব্যর্থতা, এবং সে ব্যর্থতার জন্য আমি দায়ী। দয়া করে চেষ্টা করুন, লেগে থাকুন, হাল ছাড়বেন। দয়া করে হাল ছাড়বেন। হাল ছেড়ে দিলেন তো গেলেন। আমার কথা প্রায় শেষের দিকে। নৈতিকতার কথা বললাম, মূল্যবোধের কথা বললাম, সুশাসনের কথা বলে শেষ করি। সুশাসনটা কি? আমি খুব একটা বড় উদাহরণ দিব না, আমি ছোট একটা উদাহরণ দেই। সুশাসনটা হচ্ছে, যিনি শাসন করেন তিনি নিরপেক্ষ দৃষ্টিতে শাসন করবেন। তিনি তার শাসন করার ব্যাপারে নিজের স্ত্রী, পুত্র, কন্যাকে চিনবেন না। যিনি ক্ষমতা চর্চা করবেন, তিনি ক্ষমতা চর্চা করার সময় টেবিলের ওপারে কি তার ভাই এসছে না তার বোন এসছে, এটি বিবেচনা করবেন না। তার কাছে সবাই সমান। কারণ প্রত্যেকটা চেয়ার একটা দায়িত্ব, এবং এই চেয়ার উপরওয়ালা সবাইকে দেয় না। যাদেরকে দেন তাদের কাছ থেকে তিনি আশা করেন যে এই দেওয়ার মূল্য সেই মানুষটি দেবেন। যদি না দেন, তবে তার চেয়ে বড় অনৈতিক কাজ আর নেই। আশির দশকের মাঝামাঝি সময়ে চট্টগ্রামে একজন বিভাগীয় কমিশনার ছিলেন। যেহেতু তার অনুমতি নেইনি, তাই আমি তার নাম বলছি না। নাম বললে আপনারা অনেকেই চিনবেন। তিনি বিভাগীয় কমিশনার। তার আত্মজীবনীতে আমি পড়েছি, পরে স্যারের সাথে আমি ব্যক্তিগতভাবে আলাপ করে ব্যাপারটি আরো পুরো জেনেছি। এখন অনেক আগে রিটায়ার্ড করেছে। তার কাছে আরেকটি সরকারি দপ্তরের একজন বেশ নিচু গ্রেডের একজন অফিসার তার সাক্ষাৎকার চাইলেন।
তিনি আবার সবার সাথে দেখা করতেন, সবার সমস্যার কথা শুনতেন। তিনি তাকে আসতে বললেন, তিনি আসলেন। আসার পরেই ভদ্রলোক বললেন যে স্যার, আমি একটি বাসার অ্যাপ্লাই করেছি, সরকারি বাড়ির, আমাকে এই বাড়িটি দেওয়া হচ্ছে না। তখন বললেন, আপনার বাড়ি তো আমি দেই না, বাড়ি তো আবাসন দপ্তর এবং জেলা প্রশাসক দেন, আপনার বাড়ির অ্যাপ্লিকেশনে কোনো কপি আছে? বললে হ্যাঁ আছে। দেন। দেওয়ার পরে তিনি চমকে উঠলেন, চমকে উঠে বললেন যে আপনি চাকরি কোন গ্রেডে করেন? তখন দেখা গেল তিনি যে চাকরির গ্রেডটি করেন সেটি বেশ নিচে, কিন্তু তিনি বাসা যেটি চেয়েছেন সেটি ডিভিশনাল কমিশনাররা যে লেভেলের বাসা পান সেই লেভেলের বাসার দাবিদার। তখন তিনি বললেন, ডিভিশনাল কমিশনার মহোদয় বললেন, আপনার ডিপার্টমেন্টের যিনি বিভাগীয় প্রধান, হেড অফ চিটাগং ডিভিশন, ওটা আরেকটা ডিপার্টমেন্ট, তিনি তো এই বাসার জন্য এন্টাইটেড। আপনি তো তার 8-10 ধাপ নিচের অফিসার। আপনাকে যদি এই বাসাটা আমি দেইও, আপনার উঠতে লজ্জা লাগবে না? আপনি মানুষকে কি জবাব দিবেন? আপনি কেন এই বাড়িটা চাচ্ছেন? এই বুদ্ধি আপনাকে কে দিল? হাউ ডেয়ার ইউ টু রিকোয়েস্ট ফর দিস হাউস? তখন ওই ভদ্রলোক একটি পরিচয় দিলেন। পরিচয়টি হচ্ছে তিনি দেশের সবচেয়ে ক্ষমতাশালী ব্যক্তির খুব ঘনিষ্ঠ আত্মীয়, অতি ঘনিষ্ঠ আত্মীয়। তখন দেশের সবচেয়ে ক্ষমতাশালী ব্যক্তি যিনি, রাষ্ট্রের প্রধান, তার ঘনিষ্ঠ আত্মীয়। সেটার উপর ভিত্তি করে তিনি সেই বাংলো চাইলেন, যেই বাংলোটি তার বিভাগের ডিভিশনাল হেড অর্থাৎ জয়েন্ট সেক্রেটারি লেভেলের একজন অফিসার চাইতে পারেন সরকারি নিয়ম অনুযায়ী। ডিভিশনাল কমিশনার মহোদয় বললেন, আপনি যার আত্মীয় হন, দ্যাট ইজ নট মাই হেডেক। এই বাড়ি আপনাকে দেওয়ার প্রশ্নই আসে না। আপনি আপনার যোগ্যতা অনুযায়ী বাড়ির অ্যাপ্লাই করুন, আমি আপনাকে বাড়ি দিই। ভদ্রলোক খুব রাগ করে চলে গেলেন। তিনি চলে যাওয়ার পরপরই চট্টগ্রামের, তখন দেশে সামরিক আইন ছিল, চট্টগ্রামের তৎকালীন জিওসি ডিভিশনাল কমিশনার মহোদয়কে ফোন করলেন। ফোন করে বললেন, আপনি তো সর্বনাশ করেছেন। বললেন, কি সর্বনাশ করেছি? বললেন, আপনার কাছে অমুক গিয়েছিল? বলছে, হ্যাঁ গিয়েছিল, এসছিল। তো উনি কি একটি বাড়ি চেয়েছিল? হ্যাঁ চেয়েছিল। তো বাড়ি দেননি কেন? ওই বাড়িতে উনি এন্টাইটেল না, ওই বাড়ি আমি কিভাবে ওনাকে দেই আইন ভেঙে? বললেন, আপনি সর্বনাশ করেছেন, এটা তো ঢাকায় এটা নিয়ে তোলপাড় হয়ে যাচ্ছে, আমি জানি না যে আপনার পরিণতি কি হবে। ঠিক 2 দিন পর চট্টগ্রামের ডিভিশনাল কমিশনার মহোদয়কে একটি অনুল্লেখ্য জায়গায় বদলি করে দেওয়া হলো। কারণ কি? কারণ তিনি দেশের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তির আত্মীয়ের অন্যায় অনুরোধ রাখেন। যাই হোক, তিনি বদলিটা মেনে নিলেন এবং তিনি প্রস্তুতি নিতে লাগলেন যাওয়ার জন্য। এর মধ্যে দেশে তো ভালো খারাপ সব ধরনের মানুষই থাকে। দেশের তৎকালীন সিভিল ব্যুরোক্রেসির প্রভাবশালী কিন্তু সৎ অংশটি এই অন্যায় বদলির তীব্র প্রতিবাদ করল ভেতরে ভেতরে। এটা তো খুব অন্যায় হয়েছে, ও তো কোনো অন্যায় করে নাই, তাকে কেন বদলি করা হবে? শেষ পর্যন্ত এটা গড়াতে গড়াতে এমন পর্যায়ে গেল যে শেষ পর্যন্ত এই বদলির আদেশ স্থগিত করতে আদেশ এলো, তার অন্যায় বদলিটা স্থগিত, তিনি চট্টগ্রামের ডিভিশনাল কমিশনার পদে থাকবেন। এবং তাকে এটা ঢাকা থেকে তার সচিব মহোদয় জানালেন যে তুমি চট্টগ্রাম লিভ করো না, তোমার আদেশ যে রহিত করা হয়েছে, তুমি চট্টগ্রামে থাকছো। তখন তিনি উত্তর দিলেন, না আমি তো চট্টগ্রামে ডিভিশনাল কমিশনার থাকবো না স্যার। কেন থাকবে না? স্যার আমাকে যেখানে দিয়েছেন লো প্রোফাইল পোস্টিং, আমি সেখানেই যাব। কেন?
বলছে আমি যাব, কারণ আমি একটি অন্যায় দাবি মানিনি বলে আপনারা আমাকে বদলি করে দিয়েছেন। তখন আপনারা একবারও বিবেচনা করেন নাই যে এই ভদ্রলোক তো কোনো অন্যায় করেননি, তিনি ন্যায্যত সিদ্ধান্ত দিয়েছেন। সেটি না ভেবে শুধু উপর মহলের চাপে আপনারা আমাকে বদলি করে দিয়েছেন। আবার যখন শুভাকাঙ্ক্ষীরা এটা নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করলো, তখন আপনারা তা স্থগিত করলেন। কিন্তু এটা তো ঠিক, আপনারা আমার ন্যায় কাজটিকে ঠিক সময়ে সমর্থন করেন নাই। তাই আমি আপনার এই বদলি রহিত করার আদেশ শুনব না। আমি চট্টগ্রামের ডিভিশনাল কমিশনার পদে থাকব না। এটাই হচ্ছে একজন সুশাসকের বৈশিষ্ট্য। আমাদের একজন কমিশনার ছিলেন, আমরা তাকে যখন যোগদান করি আমরা তাকে পেয়েছি। জাতীয় রাজস্ব বোর্ডে তাকে কিংবদন্তি বলা হয়। ওনার নাম হচ্ছে, স্যারের নাম আমি বলতে পারি, স্যার আমাকে ছেলের মতোই দেখতেন। তার নাম হচ্ছে তজুমুল আলী চৌধুরী। তিনি যখন চট্টগ্রাম থেকে ঢাকায় জাতীয় রাজস্ব বোর্ডের প্রভাবশালী মেম্বার হয়ে বদলি হলেন, অত্যন্ত প্রভাবশালী, প্রশাসন দেখতেন, তখন তার পরিবার চট্টগ্রামে। যেহেতু চট্টগ্রামে তার পরিবার থাকবে সরকারি বাসায়, তিনি ঢাকায় সরকারি বাসা নিতে পারছেন না। যেহেতু কিছুদিন চট্টগ্রামে তার ফ্যামিলি তিনি শিফট করবেন না, চট্টগ্রামের বাসায় থাকবে যতদিন পর্যন্ত সরকার তাকে রাখার অনুমোদন দেন। ঢাকায় গিয়ে চিন্তা করেন, যিনি ইনকাম ট্যাক্সের দীর্ঘদিন কমিশনার ছিলেন, যে ডিপার্টমেন্টটি নিয়ে প্রচুর বাজারে গুজব আছে, আমি নিজেও এই ডিপার্টমেন্টের কমিশনার, এবং এই গুজবের সত্যতা আছে। সেই ডিপার্টমেন্টের সমস্ত কমিশনারকে নিয়ন্ত্রণ করবেন যে সদস্য জাতীয় রাজস্ব বোর্ডের, এবং তিনি গ্রেড 1 সদস্য ছিলেন, মানে সচিব পদমর্যাদার সদস্য। তিনি ঢাকায় গিয়ে একটি মেসে উঠেছিলেন, এক রুমের মেসে, যে মেসে আবার ফ্যান ছিল না, কারণ স্যারের ফ্যান কেনার ক্ষমতা ছিল না। আপনারা সবাই বুদ্ধিমান। সুশাসন বলতে কি বুঝায়? টিএ চৌধুরী স্যারের মেসে উঠা, বাসায় ফ্যান না থাকা, যেখানে ফ্যান বললে ফ্যান কোম্পানি পুরোটা বাড়িতে হাজির হয়, সেখানে ফ্যান ছাড়া এক রুমের একটি বাসায় এত উচ্চ পদস্থ একজন কর্মকর্তা কখন গিয়ে উঠেন, এটি আপনাদেরকে ব্যাখ্যা করার প্রয়োজন নাই। আরেকজন ভদ্রলোক, তিনি হোম সেক্রেটারি ছিলেন, তার বাসায় একবার গিয়েছিলাম, দেখি তার ছেলে, আমি ঢাকায় তখন, তার ছেলে চট্টগ্রাম আসবে। তিনি ছেলেকে বলছেন, তুমি চট্টগ্রাম রেল স্টেশনে নামবে, নামার পরে একটা সিএনজি দেখবে, ভদ্র সিএনজি ওয়ালা, কিন্তু উল্টাপাল্টা সিএনজিতে উঠবা না, দেখবা যে একটু বয়স্ক, একটু দেখতে সোবার এরকম কোন সিএনজি কে ঠিকানাটা দেখাবে, বলবে এই ঠিকানায় তোমাকে পৌঁছে দিতে। ওই ঠিকানায় যাওয়ার পরে তুমি একটু কষ্ট করে বাসাটা খুঁজে নিয়ে তোমার খালার বাসায় যেও। ছেলে সব বুঝে দিয়ে চলে গেল। তখন তাকে আমি বললাম, স্যার আপনি যদি কিছু মনে না করেন আমি একটি কথা জিজ্ঞেস করতে পারি? তিনি বললেন, বলো। আমি বললাম, স্যার আপনি হচ্ছেন হোম সেক্রেটারি, আপনি যদি শুধু চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়কে বলে দেন যে আমার ছেলে যাচ্ছে, ওকে একটু পৌঁছে দেওয়ার ব্যবস্থা করো, ওর জন্য তো স্যার 3 ট্রাক পুলিশ এসে স্টেশনে দাঁড়িয়ে থাকবে, আপনি এই বাচ্চা ছেলেকে কষ্টটা দিচ্ছেন কেন? তখন আমি একদম জুনিয়র অফিসার। তখন উনি বললেন যে, শুনো, স্বরাষ্ট্র সচিব আমি, আমার ছেলে না।
তাই আমি যে প্রোটোকল পাই, আমার ছেলে সেই প্রোটোকল দাবি করতে পারে না। তাকে যদি এই প্রোটোকল পেতে হয় তাহলে আমার মতো কষ্ট করে অর্জন করে নিতে হবে। সোনার থালাতে ভরে আমার কষ্ট করা সুবিধা তাকে আমি অফার করব না। তাকে কষ্ট করতে হবে। সে স্বরাষ্ট্র সচিব না, আমি স্বরাষ্ট্র সচিব। বাবার সুবিধা সরকার আমাকে সুবিধা দিয়েছে, আমার ছেলেকে দেয়। সেই দিন আমি শিখলাম যে আমার সরকারি সুবিধা আমার পরিবার ব্যবহার করতে পারবে না। এবং আমি আত্মশ্লাঘা হলেও বলি, আমার ২৬ বছরের জীবনে আমার পরিবার কোনোদিন আমার অফিসে যায়নি। আমার পরিবার কোনোদিন সরকারি গাড়ি ব্যবহার করেনি। আমি কোনোদিন সরকারি টেলিফোন ব্যবহার করিনি বাসায়। কোনোদিন সরকারি বাড়িতে থাকি। এই শিক্ষাটি পেয়েছিলাম আমি চাকুরির একদম শুরুতে একজন জাতীয় সচিবের কাছ থেকে। এটাই হচ্ছে সুশাসন। হয়তো আমি পারিনি, আমি ওনার মতো পারিনি, কিন্তু আমি চেষ্টা করেছি। জাস্ট এই পয়েন্টটা এসে একটু মাফ চাই নিজের কথা বলার জন্য। নিজের কথা বলার মতো অন্যায় আর কিছু নেই, কিন্তু অভিজ্ঞতা শেয়ার করতে গেলে মাঝে মধ্যে বলতে হয়। আমি আমার ক্লাসটি শেষ করব শুধু আরেকটি কথা বলে, সেটি হচ্ছে একবার একটি গ্রামে গিয়েছি। খুব প্রত্যন্ত গ্রাম। আসরের আজান দিয়েছে। গ্রামের মধ্যে একটি নির্জন একটি মসজিদ, তার পেছনে গাছ, চারপাশে গাছ, ছোট্ট একটি মসজিদ। আসরের আজান দিয়েছে। পরিবেশটা এমন, নিজেকে শুধু সমর্পণ করে দিতে ইচ্ছা করে উপরওয়ালার কাছে। সে মসজিদে গিয়ে নামাজ পড়লাম। মুসল্লি খুব কম। একজন ইমাম সাহেব আছেন, একটু বয়স্ক কিন্তু সৌম্য মূর্তি। নামাজ পড়া শেষ করলাম। চলে আসার সময়, যখন চলে আসবো, ইমাম সাহেব আমাকে বললেন যে আপনাকে তো চিনলাম না, আপনি তো এই গ্রামের না বোধহয়। আমি বললাম, না হুজুর, আমি আসলে এই গ্রামে বেড়াতে এসেছি। আমার জন্য দোয়া করবেন। তিনি বললেন যে হ্যাঁ বাবা, অনেক দোয়া। তখন আমি বললাম যে আচ্ছা হুজুর, আমি আপনার এই মসজিদে নামাজ পড়লাম, আপনার সাথে হয়তো কোনোদিন আমার দেখা হবে না। আপনি কি আমাকে কোনো উপদেশ দিতে পারেন? এটা আমি সবসময় করি। যাদেরকে আমার ভালো লাগে তাদেরকে আমি বলি যে আমাকে একটি কথা বলুন যেটা আমি সবসময় মনে রাখবো। তিনি হেসে বললেন যে বাবা, আমি খুব সাধারণ মানুষ, আমি কি বলবো? আমি বললাম হুজুর, আপনি তো দীর্ঘ জীবন কাটিয়েছেন, আপনার এই জীবনের অভিজ্ঞতা থেকে বলুন। তখন তিনি সূরা আল ইমরান থেকে বললেন, তিনি সে আল্লাহ যিনি তোমাদের আকৃতি গঠন করেন তোমাদের মায়ের গর্ভে। তিনি সে আল্লাহ যিনি তোমাদের আকৃতি গঠন করেন তোমাদের মায়ের গর্ভে, যেমন আকৃতি তিনি গঠন করতে চেয়েছেন। তারপর বললেন, মায়ের গর্ভে আপনার যে শুদ্ধতা ছিল, যে পবিত্রতা ছিল, যে পাপহীনতা ছিল, সেটাই হচ্ছে আত্মার শুদ্ধতা। পৃথিবীর সব মানুষ এরকম শুদ্ধ আত্মা নিয়েই জন্মায়, কিন্তু দুর্ভাগ্য হচ্ছে বয়সকালে আমরা এই আত্মার শুদ্ধতা হারিয়ে ফেলি। এর চেয়ে বড় দুর্ভাগ্য আর কিছু নাই। এই আত্মার শুদ্ধতা হারিয়ে ফেলাটাই হচ্ছে অনৈতিকতা। আত্মার শুদ্ধতা ধরে রাখাটাই হচ্ছে নৈতিকতা। আপনারা সবাই ভালো থাকবেন, এবং আমি বিদায় নেব। বিদায় নেওয়ার আগে আমি একটি কথা বলি,
আসুন প্রতিজ্ঞা করি যে আমি যে স্বপ্ন দেখেছি সে স্বপ্ন কখনোই বদলাবো না। আমি আমার স্বপ্ন কখনোই বদলাবো না। আমি যেটি করব সেটি হচ্ছে সে স্বপ্ন অর্জনের জন্য আমাকে বদলে ফেলবো, আমার নিজেকে বদলে ফেলবো, কিন্তু আমার স্বপ্ন আমি বদলাবো না। প্লিজ, ইফ ইউ ফল, ফল ফরওয়ার্ড, নট ব্যাকওয়ার্ড। আছাড় যদি খেতে হয় সামনের দিকে আছাড় খান, পেছনের দিকে নয়। আসুন মায়া ছড়ান, মায়ার চেয়ে মূল্যবান আর কিছু নেই। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। হ্যাঁ, স্যার শুনতে আমাকে পাচ্ছি। শুনতে পাচ্ছেন? অসাধারণ স্যার। আমি পুরো আমাদের হলো কি 1 ঘন্টা 30 মিনিট পুরো আলোচনাটাই শুনেছি আলহামদুলিল্লাহ। আমি আমি নিজেই ফরচুনেটেড মনে করতেছি এই ক্লাসটা করার পরে। অসাধারণ উদাহরণগুলো আপনি যদি স্যার সময় হয় তাহলে কোনো এক সময় আমাদের ভাইদের বোনদের কমেন্টসগুলোর দিকে একটু তাকাবেন, তাহলে বুঝতে পারবেন ওদের আচ্ছা, ফিলিংসটা আচ্ছা, আচ্ছা। এবং ওদের রিয়াকশনসটা। তো অসাধারণ স্যার। এটা নৈতিকতা, মূল্যবোধ, সুশাসনের উপর এখানে যারা ছিলেন, যারা কমেন্ট করেছেন, অনেকেই বলেছেন এটা আসলে ভিন্নভাবে আপনি তো বলতে চেয়েছেন যে এটা আসলে একটা মোটিভেশনাল। এটা আসলে আমরা যারা পরীক্ষায় পার্টিসিপেট করবে, আমাদের বন্ধুরা, আমাদের ভাই বোনেরা, এবং মার্চ ফরওয়ার্ডের যে উদ্দেশ্য, মার্চ ফরওয়ার্ডের যে সুপ্ত বাসনা, যেটা প্রকাশ করা হয়েছে আমাদের 25 আগস্ট উদ্বোধনের মাধ্যমে, তাহলে সেক্ষেত্রে মৌলিকতা এবং নৈতিকতার শিক্ষা আমাদের অনেক ভাই বোনরা যারা কমেন্ট করেছেন তারা কেউ কেউ ইমোশনাল হয়ে পড়েছেন এই আলোচনাটা শোনার পর। আপনাকে আম, কৃতজ্ঞতা। আপনাকে তো ধন্যবাদ দেওয়ার আমাদের কিছুই নাই। আপনারই প্রতিষ্ঠান, আপনার গাইডলাইন নিয়ে আমরা কাজ করছি। তো অসাধারণ স্যার, আপনাকে অশেষ ধন্যবাদ তারপরেও দিই। আমি কয়েকটা যারা শুনছেন আমাদের বন্ধুরা যারা 41st বিসিএস এর জন্য রেজিস্ট্রেশন করেছেন মার্চ ফরওয়ার্ডে, এবং অন্যান্য বিসিএস কেউ 42 বা 43, 40-এর জন্য যারা করেছেন তাদের সবাইকে বলছি আপনারা এই আলোচনাটা, আজকে যে 1.5 ঘন্টার আলোচনাটা হলো, এটা শুধু বিসিএস এর জন্য নয়। আমরা যে ক্ষেত্রেই কাজ করি না কেন, ধরেন একেবারে কোনো কাজই করলাম না প্রফেশনালি, আমাদের ব্যক্তি জীবনেও কিন্তু এই মূল্যবোধগুলো, এই নৈতিকতার শিক্ষাগুলো আমাদের অনুসরণ করা উচিত অ্যাজ হিউম্যান বিংস, নট অ্যাজ অফিসার্স বা প্রফেশনালস হিসেবে শুধু নয়। আমাদের হিউম্যান বিং হিসেবে এগুলো লালন করতে হবে, এগুলো পালন করতে হবে, এবং এই বিষয়ে আমাদের সচেষ্ট হতে হবে। স্যারের আলোচনাটা আপনারা আপনাদের ছোট ভাই বোন, বন্ধু বান্ধব, যারা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি যারা আছে তাদের সবাইকে শেয়ার করবেন। তাদেরকে হয় ট্যাগ করতে পারেন অথবা মেসেঞ্জারের মাধ্যমে পাঠাতে পারেন। এবং যেহেতু নেটওয়ার্কিং, ইলেকট্রিসিটি নিয়ে অনেকেই লিখেছেন বিভিন্ন জায়গায়, কিছু সময়ের জন্য ইন্টারাপশন হয়ে আছে, তাদেরকে বলবো আমাদের এই লেকচারটা আমরা আমাদের ওয়ালে, আমাদের পেজে থেকে যাবে। আপনারা দেখে নেবেন, আপনারা শুনবেন, আপনারা আবার আলোচনাটা শুনবেন, এবং অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, আপনাদের প্রিয়জন, পরিচিত জন, বন্ধু বান্ধব, ভাই বোন যারা আছে তাদেরকে এই আলোচনাটা আবার শোনার সুযোগ করে দিবেন, তারা যাতে জীবন সম্পর্কে, চাকরি জীবন সম্পর্কে, এবং স্যার যেগুলো বলেছেন সুশাসন, এগুলো তো শুধু মুখের ভুলই নয়, এগুলো হচ্ছে মূল্যবোধ, এগুলো হচ্ছে আমাদের জন্য আদর্শ। স্যার অসাধারণভাবে বলেছেন। আমি জানি না এর চেয়ে বেটার কোনোভাবে বলা সম্ভব কিনা। আমি শুরুতেই বলেছিলাম এই মুহূর্তে আমার জানা মতে বাদল স্যার ইজ দি বেস্ট ওয়ান টু ডেলিভার অন দিস টপিক, আমাদের আজকের যে টপিক সে বিষয়ে বলার জন্য। তো যাই হোক, আমরা 1.5 ঘন্টার একটা লম্বা সময় আমরা ক্লাস করেছি, যদিও সময়টা কোন দিকে চলে গেছে বুঝতেই পারি নাই। আমি যারা মার্চ ফরওয়ার্ডের রেজিস্টার্ড মেম্বার্স যারা শুনছেন, এবং যারা বাইরেরও আমাদের শুভাকাঙ্ক্ষী বন্ধুরা শুনছেন, তাদের সবার জন্য ছোট্ট কয়েকটা ডিক্লারেশন দিয়ে আমি আজকের আলোচনাটার ইতি টানবো এখানে। আমি একটু বলে দিতে চাই, যাদের সম্ভব আপনারা যখন ক্লাস করবেন, মার্চ ফরওয়ার্ডে ক্লাস করতে আসবেন, আমাদের লাইভ ক্লাস বা আমরা জুম অ্যাপস, যে অ্যাপসগুলো ইউজ করে ক্লাস নিই, আমরা আপনাদেরকে টাইম টু টাইম জানিয়ে রাখবো। আপনারা অবশ্যই কাগজ কলম নিয়ে বসবেন, যেখানে প্রয়োজনীয় আছে ইনফরমেশনগুলো নিয়ে রাখবেন, যাতে আপনার সুবিধা হয়। নোটিফিকেশন দিলে সেগুলো আমরা আমাদের পেজে ডিক্লারেশন হিসেবে রাখবো, এরপরও আপনি নিজে নোট নেবেন, এটাতে আপনার জন্য সুবিধা হবে। আমাদের নেক্সট আমরা লাইভে আসবো আমাদের পেজ থেকে, মার্চ ফরওয়ার্ড ফ্রি কোচিং ফর বিসিএস অ্যান্ড আদার্স, এখান থেকে নেক্সট আমরা লাইভে আসবো, তাও সময় 8টায়, 7 সেপ্টেম্বর। আমরা টোটাল বিসিএস গাইডলাইন, বিসিএস এর স্টেপসগুলো নিয়ে, বিসিএস এর আমাদের সাবজেক্টস,
আমরা কি ধরনের বুক লিস্ট ফলো করতে পারি, বা আমাদের যে আমরা যদি 5-6 মাস সময় পাই সেটার একটা বেস্ট ইউজটা আমরা কিভাবে করতে পারি, আমাদের সার্বিক বিষয়ে টোটাল একটা বিসিএস গাইডলাইন নিয়ে আলোচনা থাকবে। এবং আশা করছি সেটা নিয়ে আপনাদের সামনে আমি নিজে হাজির হব 7 সেপ্টেম্বর 8টায়। আগামীকাল 6 সেপ্টেম্বর আমাদের পেজে এবং গ্রুপে আপনারা একটা নতুন নতুন একটা গুগল ফর্ম পাবেন। আপনারা যারা আপনাদের ভাই বোন বন্ধুরা পরিচিতজন যারা থাকবে তাদেরকে আপনারা একটু জানিয়ে রাখবেন মেহরবানি করে। প্রাথমিক শিক্ষক নিয়োগ করছে, আমরা গণমাধ্যমের মাধ্যমে জেনেছি আগামী অক্টোবর মাসে, দ্যাট মিনস আপকামিং যে অক্টোবর, আগামী মাসেই প্রাথমিক শিক্ষক নিয়োগ কোচিং এর জন্য একটা বিশাল, একটা অনেক বড় একটা সার্কুলার হবে এবং এটা একটা গভর্নমেন্ট জব। সবচেয়ে বড় কথা হচ্ছে টিচিং। আজকে হচ্ছে টিচার্স ডে। বাদল সৈয়দ স্যার, আপনাকেও শুভেচ্ছা জানাচ্ছি। আজকে শিক্ষক দিবস, আপনি অসাধারণভাবে শিক্ষকতা করেছেন, আমরা আপনার প্রতি শুভেচ্ছা জানাই। তো প্রাথমিক শিক্ষক যারা আমাদের বুনিয়াদ গঠন করে থাকে, এবং আজকে এখনো পর্যন্ত আমি নিজের ফিলিংস থেকে বলতে পারি, আমি জানি না আমার কোনো শিক্ষক শুনছেন কিনা আজকের আলোচনাটা, আমি সম্ভবত সবচেয়ে বেশি ঋণী হচ্ছে প্রাইমারি স্কুলের শিক্ষকদের কাছে। আমার মনে হয় আপনারা যারা শুনছেন তারও অনেকে সেটি হতে পারেন। এবং আমাদের বুনিয়াদ গঠনের ক্ষেত্রে, আমাদেরকে প্রথম মানুষ হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে যাদের ভূমিকা, তারা হচ্ছে প্রাইমারি স্কুলের শিক্ষক। সেই প্রাথমিক শিক্ষক, সহকারী প্রাথমিক শিক্ষক নিয়োগ দেওয়া হবে প্রায় 26,000। এটা একটা বিশাল সার্কুলার হবে। এই জন্য আমরা মার্চ ফরওয়ার্ডের পক্ষ থেকে একটা উদ্যোগ নিয়েছি। আমরা এখানে 50টি ক্লাস, প্রয়োজনীয় পরীক্ষা এবং আনুষঙ্গিক আরো যা গাইডলাইন দরকার সবগুলো নিয়ে একটা প্রাথমিক শিক্ষক নিয়োগ কোচিং এর জন্য একটা গাইডলাইন দাঁড় করিয়েছি। আমরা সেটা কালকে আমাদের গুগল ফর্মে ছাড়বো। আপনারা আপনাদের পরিচিত জনকে সেটা সম্পর্কে বলবেন। ওদেরকে মাসে মাসে 100 টাকা দেওয়ার, 5 মাস 6 মাস যত মাস কোচিং চলে এই ধরনের কোনো বিষয় থাকবে না। ওভারঅল টোটাল কোচিংটাও করতে পারবে। কেবল স্যার বাদল সৈয়দ স্যার যেটা বলেন, জাস্ট নিজস্ব দায়িত্বশীলতার জন্য, আত্মসম্মান বোধ এবং অধিকার বোধ, পসেসিভনেসটা এক্সারসাইজ করার জন্য আমরা একসাথে মাত্র 200 টাকা তাদের কাছ থেকে নিব। কালকে আমাদের গুগল ফর্মে একটা ডিটেইলস লেখা থাকবে, আপনারা একটু শুনে নেবেন প্লিজ। বলতেছি স্যার, যারা এটা দিতে চান না বা পারবেন না, অপারক, তাদের জন্য এটা ফ্রি। এই ব্যাপারে কোনো কনফিউশন নাই, স্যার নিজেই বলেছেন। এটা একেবারেই যারা চাইবেন না বা দিতে পারবেন না, বিশেষ করে অপারক, তাদের জন্য এটা ফ্রি থাকবে। 9 সেপ্টেম্বর আমাদের ইংলিশ ক্লাস থাকবে। আমাদের একজন সিনিয়র ফ্যাকাল্টি, উনি আমাদের টোটাল বিসিএস এর যে ইংলিশ প্রিলিমিনারি রিটেন দুইটারই সিলেবাস নিয়ে আলোচনা করবেন। প্রাথমিক আলোচনাটা হবে আমাদের 9 সেপ্টেম্বর, তাও সন্ধ্যা 8টায়, রাত 8টায়। 10 সেপ্টেম্বর আমাদের অত্যন্ত সম্মানিত একজন শিক্ষক, আমাদের খুবই গুরুত্বপূর্ণ একজন রিসোর্স পার্সন, আশা করি আমাদের এম ফরহাদুল ইসলাম, যার সম্পর্কে হয়তো আপনারা আমাদের পেজে পেয়েছেন। উনি 10 তারিখ রাত 8টায় আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে উনি ওনার একটা গাইডলাইন ক্লাস নেবেন। 10 তারিখ, 10 সেপ্টেম্বর, এগুলো আপনারা পেজে পাবেন। আমি এরপর একবার বলে রাখছি, 11 সেপ্টেম্বর বিজ্ঞান বিষয়ে ক্লাস হবে। আমাদের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন সম্মানিত অফিসার, উনি এই ক্লাসটা কন্ডাক্ট করবেন 11 সেপ্টেম্বর। 12 সেপ্টেম্বর আমাদের মার্চ ফরওয়ার্ড এই প্ল্যাটফর্মটা কিন্তু কেরিয়ারের জন্য, কেরিয়ার গাইডলাইন্স দেওয়ার জন্য আমরা একটা 360 অ্যাঙ্গেল থেকে, অর্থাৎ বাংলাদেশে যত কেরিয়ার অ্যাসপেক্ট, কেরিয়ার ক্লোজ কেরিয়ার সার্ভিসের যত প্রফেশন আছে সবগুলো নিয়ে আমরা গ্র্যাজুয়ালি একটা গাইডলাইন, একটা সহায়তা আমাদের শিক্ষার্থী তরুণ তরুণী ভাই বোনদের দিতে চাই 360 অ্যাঙ্গেল থেকে। কিন্তু আমাদের সময় দিতে হবে, 1 বাই 1 আমরা আস্তে আস্তে ধীরে ধীরে আগাবো। আমাদের নেক্সট যে প্রোগ্রামটা উদ্যোক্তা তৈরি, আমরা বলেছি ফ্রি কোচিং ফর বিসিএস অ্যান্ড আদার্স। এই আদার্স এর মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটা হচ্ছে আমাদের এন্টারপ্রেনারশিপ যারা করতে চান, যারা উদ্যোক্তা হতে চান, তাদের জন্য উদ্যোক্তার ধারণা নিয়ে আমাদের প্রথম একটা সেশন আলোচনা হবে, আশা করি 12 সেপ্টেম্বর, তাও 8টায় হবে। আশা করি বাদল সৈয়দ স্যারকে আমরা সেদিন আবার আমাদের সাথে পাবো। স্যারকে মানে জানিয়ে রাখলাম সময়টা সম্পর্কে স্যারকেও। এরপর হচ্ছে এই মাসের 20 তারিখ পর্যন্ত আমাদের টোটাল ক্লাসগুলো, আমরা 41তম বিসিএসসিরই ক্লাস নিচ্ছি, ওরিয়েন্টেশন নিচ্ছি বা তাদের গাইডলাইন ক্লাসগুলো আপ টু 20 সেপ্টেম্বর পর্যন্ত আমাদের সকল ক্লাস এবং কোর্স ম্যাটেরিয়ালস যারাই রেজিস্ট্রেশন করেছেন তাদের সকলের কাছে চলে যাবেন। তিনি টাকা দিয়েছেন অথবা টাকা দেন নাই, উনি রেজিস্ট্রেশন সাবমিট করেছেন, ইনফরমেশন আমাদেরকে দিয়েছেন, আমরা সেটা পেয়েছি। এতটুকু সাপেক্ষে আপনাদের টেনশন করার
দুশ্চিন্তা করার, বারবার ফোন করার, মেসেজ করার কোনো দরকার নাই। যারাই রেজিস্ট্রেশন করেছেন সবাই সেটা পেয়ে যাবেন। এটা হচ্ছে 20 সেপ্টেম্বর পর্যন্ত। এরপরেও অবস্থা বেঁধে আমাদের শ্রদ্ধেয় বাদল সৈয়দ স্যার বলেছেন এটা প্রয়োজনে আমরা 30 সেপ্টেম্বর পর্যন্ত আমরা কন্টিনিউশনটা ধরে রাখবো, যাতে ফ্রি ক্লাসের সুবিধাটা আমাদের সকলের জন্য সকলেই পাই। স্যার একটা কথা বলেছেন আমরা দেওয়ার জন্য করেছি, নেওয়ার জন্য নয়। সুতরাং আপনাদের ম্যাক্সিমাম বেনিফিট চিন্তা করে আমরা এটা 30 সেপ্টেম্বর পর্যন্ত, আপাতত 20 সেপ্টেম্বর পর্যন্ত আমরা বলে রাখছি, এটা 30 সেপ্টেম্বর পর্যন্ত এক্সটেন্ড করা হতে পারে। এরপর হচ্ছে আমাদের আজকের যে ক্লাসটা হলো সেটা পেজে থাকবে, আপনারা দেখে নিতে পারবেন। যারা নেট সমস্যার কারণে বা ইলেকট্রিসিটি প্রবলেমের কারণে পারেন নাই তারা এটা দেখে নিতে পারবেন, আশা করি সমস্যা হবে না। আরেকটা বিষয় একটু বলে রাখি, আমাদের ক্লাসগুলো আমরা আপাতত যারা ক্লাস ইমেল আমাদের কাছে পাঠিয়েছিলেন এর মধ্যে আমরা 200-এর মতো ইমেল পেয়েছি যেগুলো ত্রুটিপূর্ণ, যে ইমেলগুলো ভ্যালিড না, কোনো কারণে হয়তো অসতর্কবশত কোনো একটা লেটার কম বেশি করে ফেলেছেন, এরকম হতে পারে। এগুলোতে আমরা পাঠাতে পারি নাই। আপনাদের একটা সুখবর বলছি, সেটা হচ্ছে ভ্যালিড যত ইমেল আমাদের কাছে ছিল আমরা সব ইমেলে অলরেডি আজকে ক্লাসের কন্টেন্টটা পাঠিয়ে দিয়েছি। এটা স্যার শুরুতে বলেছিলাম আমরা আজকের মধ্যেই পাঠিয়ে দেওয়া, রাতের মধ্যেই এই ক্লাস চলাকালীন আপনাদের ইনবক্সে আপনারা দেখবেন। আপনাদের সাথে আমাদের যোগাযোগটা বিশেষ করে হবে ইমেলের মাধ্যমে। এবং আমরা যারা কেরিয়ার এক্সপেক্টেন্ট আছে তারা সকলে মনে রাখবেন আমাদের ইমেলগুলো খুব গুরুত্বপূর্ণ। নিয়মিত নিজের একটা পার্সোনাল ইমেল থাকা, সেই ইমেল নিয়মিত চেক করা, ইনবক্স চেক করা, ইমেলে যোগাযোগ অভ্যস্ত হওয়া, এগুলো আমাদের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আশা করি আমাদের পরবর্তী বিভিন্ন আলোচনায় আমরা ইমেলের গুরুত্ব সম্পর্কে একটা ফোকাস করে আলোচনা নিয়ে আসবো কোনো একটা প্রোগ্রামে। তো আপনারা একটু ইমেলের মাধ্যমে আমাদের সাথে কানেক্টেড থাকবেন। আর কেউ যদি আমাদেরকে একটা ফোনও না দেন, আমরা আমাদের যাবতীয় তথ্যগুলো পেজের এবং গ্রুপের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিব। আমাদের গ্রুপ এবং পেজে আপনারা কাইন্ডলি রেগুলার একটু কানেক্টেড থাকবেন। আমরা গত কয়েকদিনে খুব একটা সমস্যায় পড়েছিলাম, সেটা হচ্ছে স্যার আমার রেজিস্ট্রেশনটা কনফার্ম হলো কিনা, নাকি হয় নাই, বা টেনশনে আছি, ইত্যাদি ইত্যাদি অনেকগুলো প্রশ্ন আমরা পেতাম। আসলে অনেক সময় কাজ করতে গিয়ে আমাদেরও ম্যান পাওয়ার সংকট আছে, আমরাও প্রথম থেকে বুঝতে পারি না আপনারা এরকম উৎসাহ এগিয়ে আসবেন। আপনাদের প্রত্যাশা, আপনাদের উদ্দীপনাগুলো আমাদের দায়িত্বশীলতা আরো বাড়িয়ে দিচ্ছে। তো সুতরাং আমার মনে হয় শুরুর দিকে আমাদের টুকটাক কিছু কমিউনিকেশন গ্যাপ, সমন্বয়হীনতা থাকতে পারে। আমার মনে হয় আপনাদের মতো জেনারাস ইয়াং জেনারেশন, তাদের সার্বক্ষণিক এবং মায়াবী মায়া সম্পন্ন, আমরা আসুন মায়া ছড়াই, বাদল সৈয়দ স্যারের সে বিখ্যাত স্লোগান। আশা করি মায়াময় পৃথিবীতে মায়াময় তরুণ তরুণী ভাই বোনরা আমাদের টুকটাক ভুল ত্রুটিগুলোকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সহযোগিতা করবেন। এটাকে আরো কিভাবে বেটার প্ল্যাটফর্ম করা যায়, দিস ইজ ইউর প্ল্যাটফর্ম। আপনি আমাদের সাথে রেজিস্ট্রেশন করা মানে হচ্ছে ইউ আর এ পার্ট অফ মার্চ ফরওয়ার্ড। সুতরাং ইউ ক্যান গাইড আস, ইউ ক্যান সাজেস্ট আস। আপনার যদি বেশি এর চেয়ে বেটার ওয়েতে আমরা কিভাবে সার্ভিসটা দিতে পারি কোনো পরামর্শ থাকে, প্লিজ ইনবক্স আস। আমাদের একটা যোগাযোগ নাম্বার আছে, সেখানে যদি আপনারা কোনো ইনবক্স করেন, আমরা ফোনে সবসময় ধরতে না পারলেও ইনবক্স থাকে, সেটা আমরা বাদল সৈয়দ স্যার এবং আমরা নিজেরা এগুলো পড়ি এবং যেখানে প্রয়োজনীয় থাকবে সেগুলো নিয়ে আমরা কাজ করব। আমাদের বেটারমেন্টের কোনো পরামর্শ থাকলে সেগুলো নিয়েও আমরা হয়তো ওভারনাইট অনেকগুলো সমাধান করতে পারবো না, কিন্তু গ্র্যাজুয়ালি আমরা ইনশাআল্লাহ এগুলো ডেভেলপ করে নেব। তো আপাতত এতটুকুই। আমি যে বিষয়গুলো এখানে বললাম সেগুলো সম্পর্কেও আমরা আমাদের পেজে ধারাবাহিকভাবে আপনাদেরকে আপডেট রাখবো। আপনারা আমাদের পেজের সাথে সম্পৃক্ত থাকবেন। আর আজকের ক্লাস কেমন হলো আপনারা আপনাদের কমেন্টের মাধ্যমে জানাবেন, ইনবক্সে আমাদেরকে জানাবেন। আর আপনাদের কোনো সাজেশন থাকলে জানাবেন। আপনাদের সকলকে ধন্যবাদ, আপনারা প্রায় 2.25 ঘন্টা সময় আমাদের সাথে ছিলেন। আশা করি ভবিষ্যতের ক্লাসগুলো আপনাদের জন্য, আমরা শুধু আসলে ধুমধারাক্কা একটা ক্লাস নেওয়া, কোচিং অর্থে কোচিং না, আমরা একটা গ্রুমিং, আপনাকে আপনার উদ্দেশ্যের দিকে, আপনার উদ্দেশ্য অভিপ্রায়ে অভিমুখে আমরা আপনাদেরকে আসলে নিয়ে যেতে চাই। সুতরাং আমরা গ্রুমিং কাজটাকে অনেক বেশি গুরুত্ব দিব, যে আপনাকে তৈরি করা এবং আমরা নিজেরা বেশি পড়ানো নয়, আপনাদেরকে পড়তে অভ্যস্ত করা, আপনাদেরকে শিক্ষা এবং প্রশিক্ষণ এগুলোর ব্যাপারে আপনাদের নিজেদের মধ্যে গুরুত্ব তৈরি করাটাই আমাদের মূল কাজ থাকবে। তো আশা করি বাদল সৈয়দ স্যার আর কিছু বলবেন? না, আমার কিছু বলার নেই। আমি ছোট্ট শুধু একটু বলি যে সবাই এতক্ষণ থাকার জন্য আমি অভিভূত। সবাই আমাকে শ্রদ্ধা জানাচ্ছেন, আমি অভিভূত। আমি শিক্ষক সেই অর্থে না, কিন্তু শিক্ষক দিবসের শুভেচ্ছা জানাচ্ছেন। আমি খুবই আনন্দিত যে এতগুলো ছেলে মেয়ে আমাকে শিক্ষক হিসাবে সম্মান জানাচ্ছেন। আমি কিছুটা আসলে ইমোশনালও। আপনারা দোয়া করবেন। আমি একটা কথা বলি যে মাঝে মধ্যে পেজে আমি একটু কিন্তু রুড হই, সেটা আমি বাবা হিসেবে হই, কারণ এখানে যারা আছে সবাইকে আমি আমার বাচ্চার মতো মনে করি।
সেই কারণে আমি মাঝে মধ্যে একটু শাসন করি। এটা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর অনেকেই দেখলাম যে আমার বইয়ের কথা জিজ্ঞেস করছেন। হ্যাঁ, আমার 7টার মতো বই আছে। এগুলো আপনারা রকমারিতে গেলেই পাবেন। রকমারিতে ওয়েবসাইটে গিয়ে যদি আপনারা বাদল স্ট্রিট সার্চ দেন তাহলেই পেয়ে যাবেন। বাংলায় দিলে আরো ভালো সার্চটা পেয়ে যাবেন। তবে আমি আমাদের এডমিন যারা আছে তাদেরকে একটু অনুরোধ করি, যেহেতু প্রচুর রিকোয়েস্ট আমি দেখতে পাচ্ছি বইয়ের ব্যাপারে, তারা যদি রকমারির লিঙ্কটা আমাদের পেজ বা গ্রুপে দিয়ে দেন তাহলে ভালো হয়। যে কারণ আসলে সবাইকে আলাদা উত্তর দেওয়া আমার পক্ষে সম্ভব না। আর যারা যোগাযোগ করতে পারে মনে হয়, honest যোগাযোগ। রকমারিটা দেওয়াটা ইজি, কারণ অনেস্টে সব নাই, রকমারিতে সব আছে। আচ্ছা, হুম, হুম, হ্যাঁ, অনেস্টে, কারণ অনেস্টে গুলো শেষ হয়ে গেছে, আমি যদ্দূর জানি ওদেরকে আবার কালেক্ট করতে হবে, রকমারিতে আছে। আর রকমারি আচ্ছা, ইজি হবে ওদের জন্য, বিশেষ করে ঢাকায় টাকায় যারা আছে। আচ্ছা। আর আমার আর কোন অনুরোধ থাকবে, এই বক্তৃতাটা আপনারা যদি উপভোগ করে থাকেন আমি কৃতজ্ঞ, কারণ এই বক্তৃতাটার মধ্যে আসলে উপদেশই ছিল, মানুষ উপদেশ পছন্দ করে না, আপনারা পছন্দ করেছেন, তাই আমি অনেক কৃতজ্ঞ। অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ স্যার, আপনাকে শুভেচ্ছা জানাই। এরপর যারা শুনছেন, আমাদের বিসিএস এক্সপেক্টেন্ট যারা আছেন তাদের শুভেচ্ছা জানাই। আজকের মতো এখানেই শেষ। ইনশাল্লাহ সামনে আরো কথা হবে, আরো শেয়ারিং হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হুম, 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 হুম।